ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে এমন একটা সময় আমি আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বা স্টুডিও সেশনে আমন্ত্রণ জানাচ্ছি, যখন আপনি হয়তো ট্রাভেল করছেন, হয়তো গ্রাম থেকে শহরে যাচ্ছেন অথবা শহর থেকে গ্রামে, কিন্তু যাচ্ছেন আপনজনের কাছে, যাচ্ছেন ঈদের আনন্দ ভাগ করে নিতে। এবং শুরু করছে একটা ইমেল দিয়ে, তারপরে অতিথিরা একে একে স্টুডিওতে আপনাদের সাথে শেয়ার করবেন তাদের জানা, তাদের সংগ্রহ করা বা তাদের এক্সপেরিয়েন্স করা রক্ত হিম করা সব ঘটনা। চলুন শুরু করা যাক। শুরুতেই একটি ইমেল। আমি দক্ষিণ বনশ্রী থেকে লিখছি। যে ঘটনাটি শেয়ার করছি সেটা আমার বিদেশের একটি বন্ধুর কাছ থেকে নেয়া। যে ঘটনাটি তার পরিবারের সাথে ঘটেছিল। ঘটনা শুরু করি। আমার বন্ধুর নাম হাসান। সে সৌদি আরবের জেদ্দায় থাকে। শুরুতেই তার বাসার বর্ণনা না দিলেই নয়। বাসাটি ডুপ্লেক্স এবং 2 অংশে বিভক্ত। একটি হলো নামাজের ঘর, অন্যটি হচ্ছে গেস্ট রুম। আর বাসার প্রধান দরজা গেস্ট রুমের পর, আর তার বিপরীত দিকটাই খালি ছিল, সাধারণত স্টোর রুমের জন্য। ঘটনাটির শুরু হয় তার মাকে নিয়েই। সালটা 1999। তার মা তখন প্রেগনেন্ট ছিলেন। হাসানদের বংশ পরিবার ছিল রক্ষণশীল পরিবার। সে কারণে তার মায়ের একটু তাড়াতাড়ি বিয়ে হলেও তিনি সকল ধর্মীয় রীতিনীতি মেনে চলার চেষ্টা করতেন। বিয়ের কয়েক মাস পর তিনি প্রেগনেন্ট হন। একদিন তিনি হঠাৎ করে বীভৎস দুঃস্বপ্ন দেখা শুরু করলেন। তিনি প্রায়ই অনেকগুলো সাপ দেখতেন। সাপগুলো একটা বাচ্চাকে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছিল। এরকম দৃশ্য তিনি প্রায় প্রতিদিনই দেখতেন। তিনি বিষয়টি সকলকে জানালে তারা এটিকে দুঃস্বপ্ন বলে ঝেড়ে ফেলে দেয়। এরপর 2-3 মাস পর বাচ্চার নাম রাখার অনুষ্ঠান করা হয়। বাচ্চাটির নাম রাখা হয় আয়শা আল সাবের বিনতে ইসমাইল, সংক্ষেপে আয়শা। সেই দিন রাতে হাসানের মা মাঝরাতে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। তিনি ঘুমের ঘোরে কোনো মতে ওঠেন। তিনি যেহেতু 9 মাসের গর্ভবতী ছিলেন, তাই চলাফেরায় একটু বেগ পেতে হতো। কিন্তু সেদিন তিনি বাচ্চার কান্নার আওয়াজ খুঁজতে বেরিয়ে পড়েন। কষ্ট হলেও তিনি শব্দের উৎস খুঁজতে গিয়ে সেই স্টোররুমের দিকে এগিয়ে দেখেন সেখানে 2টি বাচ্চা আর একটি সাপ তাদের চারপাশে ঘুরছে। তিনি বাচ্চার মায়াবী চেহারায় বিমোহিত হয়ে সাপটিকে আঘাত করেন, ফলে সেটি পালিয়ে যায়। কিন্তু বাচ্চা 2টি তার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়েছিল। তিনি একটা বাচ্চাকে কোলে তুলে নেন। কোলে নেবার পর মনে হয় এখানে তো কোনো বাচ্চা নেই, কারণ বাহির থেকে লম্বা দেয়াল টপকে আসাও সম্ভব নয়। আর তার বেডরুম থেকে কিভাবে এই কান্নার শব্দ তিনি শুনতে পেলেন? তিনি বুঝতে পারেন সামথিং রং ইজ গোয়িং অন। তিনি বাচ্চাটিকে দূরে ছুঁড়ে মারেন। সেটি মাটি স্পর্শ করার সাথে সাথে একটি হিংস্র চতুষ্পদী জন্তুতে পরিণত হয়। সেগুলো তার দিকে ধাওয়া করতে করতে এসে তাকে ছিটকে মারে। এরপর জন্তুগুলো দৌড়ে তার বুক পর্যন্ত এসে অনেক জোরে আঘাত করে ফিরে যায়। সকালে তিনি নিজেকে রান্নাঘরে আবিষ্কার করেন। সকালে বাড়ির সবাই কি হয়েছিল তাকে জিজ্ঞাসা করলে তিনি খুলে বলেন, কিন্তু কেউ তার কথাকে তেমন গুরুত্ব দেয়নি। এরপর অনেক দিন আর কিছুই হয়নি। যথারীতি বাচ্চাটির জন্ম হয় আর তার নাম আয়শা রাখা হয়। সৌদিতে প্রথমে মেয়ে সন্তান হলে তা অত্যন্ত গর্বের বিষয়। এরকম করেই 1টি বছর আনন্দেই কেটে যায়। 1 বছর পর আয়শার বাবা মা আয়শার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেন। যেমন আয়শাকে রাতে যেখানে শোয়ানো হয়েছিল সে সেখানে থাকতো না। তাকে খাটিয়ার কোনায় কিংবা উপুর হয়ে কিংবা হেলান দিয়ে শুয়ে থাকতে পাওয়া যেত, অথচ সে ঠিকমতো হামাগুড়ি দিতেও পারত না। হেলান দেওয়ার তো প্রশ্নই আসে না। একদিন রাতে তারা বিষয়টি লক্ষ্য রাখার জন্য মন স্থির করলেন।
তারা অনেকক্ষণ ধরে লক্ষ্য রেখেছিলেন। কিছু না পাওয়ায় তার বাবা ঘুমিয়ে পড়ে, তার মা শুধু জেগেছিল। হঠাৎ করে তিনি দেখলেন জানালা থেকে কিছু একটা তীক্ষ্ণ আওয়াজ করলো, আর আয়েশা কেমন করে জেগে উঠল আর জানলার দিকে যেতে শুরু করলো। শুধু তাই না, আয়েশা তার খাটের শেষ প্রান্তে গিয়ে থেমে কি যেন বিড়বিড় করছিল। তার মা দৌড়ে সেখানে যেতেই ওই বস্তুটি জানলা থেকে লাফ দেয়, আর বিকট একটা আওয়াজ হয়। সেটা অনেকগুলো হাড় একসাথে ভেঙে যাওয়ার মতো আওয়াজ। বাড়ির সবাই সেই আওয়াজে ছুটে চলে আসে, আর আয়েশা সেটি যাবার সাথে সাথে পড়ে যায় এবং কান্না করতে থাকে। তার কান্নার আওয়াজে হঠাৎ হঠাৎ সেই তীক্ষ্ণ শব্দটি শুনতে পাওয়া যেত। তার বাবা মা আয়েশাকে নিয়ে ডক্টরের কাছে গেলেও তাতে কোনো সমাধান হয়নি। তাই হাসানের বাবা মা আয়েশাকে একজন শায়েখের কাছে নিয়ে যান। তিনি এটার সমাধানের জন্য আয়েশার বাড়িতে যান। আয়েশার বাবা মা তার ঘরে ঢুকলে তিনি তার রুম হতেই আয়েশা ও তার মাকে ঘরে প্রবেশ করতে মানা করেন। তিনি নিজে বের হয়ে গেস্ট রুমে সকলকে নিয়ে বললেন যে আয়েশার মা কালো জাদুতে আক্রান্ত হয়েছেন। তিনি বিয়ের আগে এক জায়গায় বেড়াতে গিয়েছিলেন, সেখানে তাকে একজন জাদুকর দেখে ফেলে এবং বিয়ের জন্য বলে, কিন্তু তার বিয়ে আগেই ঠিক করে দেয়া হয়েছে বলে প্রস্তাবটি সরাসরি নাকচ করা হয়। সেই প্রতিশোধে সে এই কালো জাদু করেছে। সন্তানের জন্য অনুষ্ঠানের দিন আয়েশার মা প্রতিদিনের দোয়া পড়তে ভুলে গিয়েছিলেন, যেটির সুযোগে এক ধাক্কায় জাদু তার রক্তে মিশে যায়, আর সেটি চূড়ান্ত পর্যায়ে এই বাচ্চাটি ক্রস কানেকশনে কালো জাদুতে আক্রান্ত হয়ে যায়। আর বেশি দেরি হয় তা থেকে রেহাই পাওয়া কুফুরি ছাড়া অনেকটা অসম্ভব। তাই শায়েখ আল্লাহর উপর ভরসা করতে বলেন। তিনি বলেন তার সাময়িক প্রভাব কাটানো সম্ভব, কিন্তু পুরোপুরি নয়। তিনি তাদের রুকিয়া আর সিদরের আমল দেন। রুকিয়া মানে ঝাড়ফুঁক, সিদর মানে এক ধরনের ভেষজ। আর তিনি প্রভাব কাটানোর প্রতিশ্রুতি দিয়ে আয়েশার বাবা মাকে বিদায় দেন। এরপর আয়েশার সাথে পরবর্তী 14 বছর কোনো সমস্যা হয়নি। 14-15 বছরের মধ্যে আয়েশার আরও 5 ভাই বোন হয়, আর সৌদিতে সন্তানদের 10-12 বছর হলেই বিছানা আলাদা করে দেয়া হয়। সেই হিসেবে হাসান ও তার বোন আয়েশা একসাথে ঘুমতো। একটা সময় থেকে হাসান রাতে গোঙানির আওয়াজ শুনত। সেই ব্যাপারটা আয়েশাকে জিজ্ঞেস করলে সে এড়িয়ে যেত। তাই সে তার অন্য বড় বোনের সাথে কথাটি বললে বোন আর হাসান দুজন মিলে সিদ্ধান্ত নেয় যখনই সে আওয়াজ হবে হাসান একটি ইমার্জেন্সি বেল বাজাবে। তাদের কথা মতো হাসান আওয়াজ শোনার সাথে সাথে বেলটি বাজায়, আর রাতে বেলের আওয়াজে পরিবারের সবাই আয়েশার রুমে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে দরজা লক করা। তারা তাড়াহুড়ো করে লক ভেঙে রুমে প্রবেশ করে দেখে আয়েশা হাসানের বুকের ওপর উল্টো হয়ে বসে তার নাইট ড্রেসের ফিতা বা কোমর বন্ধনী দিয়ে তার গলা আটকে রেখেছে, আর তার মুখের ওপর বালিশ দিয়ে চেপে রাখা। আর রুমটি অনেক দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল। তার বাবা মা ও মামা কোনো মতে আয়েশাকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। হাসান অর্ধমৃত হয়ে গিয়েছিল। তারা অনেকক্ষণ দোয়া কালাম পরে আয়েশাকে শান্ত করে। হাসানকে দ্রুত হসপিটালাইজড করা হয়, কারণ তার অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। পরে হাসানের কাছ থেকে জানা যায় বেল বাজাতেই আয়েশা আস্তে করে হেঁটে রুমের দরজা লক করে দেয়। হাসান ভয়ে দৌড়ে বের হতে গেলে তাকে তুলে খাটে আছাড় দেয়। হাসানের মনে হয় কোনো এক দানব সত্তা আয়েশার উপর চেপে বসেছে। এরপর তার সাথে হাসান ধস্তাধস্তি করতে গেলে আয়েশা তার 2 হাত মুচকে ফেলে। এরপর তার বুকে চড়ে বসে, তার জিহ্বা দিয়ে এক ধরনের দুর্গন্ধযুক্ত পদার্থ তার গায়ে মেখে দেয়। এরপর আর কিছুই তার মনে ছিল না। তার পরিবারের ভাষ্যমতে 1 মাসের মতো সেই পদার্থটি তার গায়ে লেগেছিল। যতদিন সেটি ছিল ততদিন পর্যন্ত তার হুঁশ ছিল না। তারা অনেক বড় বড় শায়েখের কাছে যান এটির সমাধানের জন্য, কিন্তু তারা সবাই বলেছেন যতদিন সেই জিনিসটি থাকবে ততদিন আয়েশার খেয়াল রাখতে, কারণ এরপর
তার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো সমস্যা হবে না। তারা হাল ছেড়ে দিতেই আয়েশা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সকলেই ভাবে শায়েখ কোনো স্থায়ী সমাধান দিয়ে দিয়েছেন এবার। এরপরে আমার সাথে হাসান ও আয়েশার পরিচয় হয়। আয়েশা মনের দিক থেকে অনেক মিশুক আর ভালো ছিল। সে আমার লাস্ট জন্মদিনে একটি উপহারও দিয়েছিল। আমার সাথে হাসান আয়েশার 2020-এ দেখা করার কথা ছিল, কিন্তু ভাগ্যে অন্য কিছু ছিল। 2017-র শেষ দিকে তার পরিবার অস্ট্রেলিয়াতে ঘুরতে যায়। সেখানে তারা হাইকিংয়ে বের হয়। আয়েশার শরীর ঠিক ছিল, হঠাৎ সে রাস্তায় বমি করে। বমির কারণে তার নাক ও মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। তাকে ইমার্জেন্সিতে হসপিটালে নেওয়া হয়। সেখানে আয়েশার পেট থেকে একটি পাথর বের হয়ে আসে। সেটি কোনো কারণে ভেঙে গেলে সেখানে কিছু কাগজ, শিকড়, নখ ও বিভিন্ন নাম না জানা বস্তু পেয়েছিলেন ডাক্তাররা। এই ঘটনার পর পুরো পরিবার দ্রুত সৌদিতে ফেরত আসেন। দিন দিন আয়েশার শরীর ভেঙে পড়ছিল। সে প্রায়ই বলতো তার দিকে কেউ নজর রাখছে। সে বাথরুমে ঠিকমতো থাকতে পারত না। এমনকি একদিন গোসল করার সময় কিছু দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে তাকে উদ্ধার করে জিজ্ঞাসা করলে সে শুধু বলতো তার উপর কিছু বসে আছে, সে কিছু বললেই তাকে মেরে ফেলবে। এভাবে 1 সপ্তাহ চলছিল। সেই সময়গুলোতে তার দেখাশোনার জন্য হাসানের বড় বোনটি থাকত। কিন্তু 2018-র প্রথম শুক্রবার আয়েশার ঘরের বিছানায় তার নিথর দেহ পাওয়া যায়। তার শরীর অনাবৃত অবস্থায় ছিল। তার শরীর নীল হয়ে গিয়েছিল। তার ঘাড়ে 2টি ছিদ্র পাওয়া গিয়েছিল। তাকে গোসল করানোর সময় তার বুকে 4টি আরবি হরফ লেখা ছিল। এটি দ্বারা কি বোঝানো হয়েছিল তা কেউ বলতে পারেনি। আর এটির দাগ কোনোভাবেই তোলা যায়নি। আর আয়েশার রুমে যে বোনটি ছিল তাকে খাটের নিচে পাওয়া গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন তিনি স্ট্রোক করেছিলেন। তিনি বাবার সাথে একটু কথা বলেছিলেন। হাসানের বাবার কথা মতো তার কথাটির অর্থ ছিল নাকি এরকম, এন্ড অফ দিস সেশন। এরপর সে উত্তর দিকে দেখিয়েছিল। এরপর তার হার্টবিট অনেক বেড়ে যায়, আর তাই তার বাবা তাকে কেবিন থেকে সরিয়ে নিয়ে যান। তার মৃত্যুর পরও তার বুকের একই স্থানে সে আরবি হরফগুলো পাওয়া গিয়েছিল। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ঈদ স্পেশাল আয়োজনের এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম সাইদ আহমেদ। ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি গ্রামে। ঘটনাটি মূলত যেই গ্রামের নামটি উনি প্রকাশ করতে নিষেধ করেছেন। কারণ হচ্ছে যেই পরিবারের সাথে ঘটনাটি ঘটেছে ওনারা ঘটনাটা আসলে শেয়ার করতে চান না, অর্থাৎ ইচ্ছুক না, যার কারণেই মূলত গ্রামের নামটি আমরা উল্লেখ করলাম না। তো এই যে এই গ্রামটা মূলত 4 রাস্তা বিশিষ্ট একটা মোড়কে কেন্দ্র করে, যার পূর্ব দিকে গেছে চুয়াডাঙ্গা, উত্তরে আলমডাঙ্গা, আর পশ্চিম সাইডে পড়ে আর একটা গ্রামের রাস্তা, দক্ষিণ সাইডে অনেক বড় একটি মাঠ ও মাঝারি একটা খাল। 2010 সাল, তখন এই যে সাইদ ভাই উনি 4র্থ শ্রেণীর একজন স্টুডেন্ট। ওনারা ছিলেন 3 বন্ধু, পাশাপাশি বাড়ি ওনাদের। একজনের নাম সেলিম আর একজনের নাম সামি। তো সামির সাথে আর সেলিমের সাথে খুব ভালো বন্ধুত্ব। 3 জন একসাথেই সবসময় থাকতেন, ঘোরাফেরা করতেন। আর সবসময় বেশি আড্ডাটা এই সেলিমদের বাড়িতেই হতো। এই সেলিমরা ছিল 3 ভাই 1 বোন। তো একটা সময় হয় কি, ওই বাসায় মাঝে মাঝে এই ডিভিডি প্লেয়ার চালাতো। ওরা এটা কিনে আনছিল। তখন এই যে সিডি ভাড়া করে বা ডিভিডি যে ডিস্ক, এটা ভাড়া করে কার্টুন, সিনেমা এগুলো নিয়ে আসতেন। তো একবার কি হয়েছে, একটা হরর মুভি নিয়ে আসছেন। ওই হরর মুভি দেখছেন, তখন সময় বিকাল 3টার আশেপাশে হবে। তখন সেলিমের বাবাও চলে আসছেন। সেলিমের বাবা খুবই বিনয়ী, নম্র, ভদ্র একজন মানুষ, খুব ধীরে ধীরে কথা বলতেন।
ওই সময় উনি পাশে এসে বসেন, এসে বলেন যে, বাবারা কি সিনেমা দেখো? তখন ওনারা বলছেন যে, ভূতের সিনেমা দেখি কাকা। উনি আবার মৃদু হেসে বললেন যে, ভূতের সিনেমা দেখো? এই বলে উনি নিজেই ওটা দেখতে শুরু করলেন। উনি ওই সময় খালি গায়ে ছিলেন আর কি। তখন এই যে সাইদ ভাই, ওনার নজর যায় তার পিঠের দিকে। দেখা গেল ওনার পিঠের দুই সাইডেই গভীর ক্ষতের চিহ্ন। মনে হচ্ছে তিনটা তিনটা করে আঁচড়, অর্থাৎ 6টা আঁচড় ওনার পিঠে গেঁথে ছিল। অনেকটাই গভীর ক্ষত হয়েছিল আর কি, লম্বা করে এরকম একটা 3টা দাগ আর কি। তো কৌতূহলবশত জিজ্ঞেস করেন যে, কাকা আপনার পিঠে কিসের দাগ? তো কাকার নাম ছিল মুক্তার, মুক্তার কাকা। তো যখন এই বিষয়টা জিজ্ঞেস করা হলো, উনি মৃদু হাসলেন, বললেন যে, তোমরা সিনেমা দেখো, সিনেমা দেখে ভূতের একটা অনুভূতি পাও, সেটা দেখে আবার ভয় পাও, এরকম ঘটনা বাস্তবে আমার সাথে ঘটছে। তখন সিনেমা দেখা বন্ধ রাখা হয় ওই সময়ের জন্য। এরপরে এই মুক্তার কাকার কাছ থেকে তো ওই ঘটনা শুনতে হবে। এরপর মুক্তার কাকা বলেন যে 1987 সাল বা এর আশেপাশে একটা সময় হবে, বর্ষাকাল ছিল। ওই দিন প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। পাশের খালের পানি ওই ধানি জমিতে ঢুকে পড়েছে, সেখানে প্রচুর মাছও উঠেছে। অনেকেই রাত বিরেতে সেখানে মাছ ধরতে যায়। তো বেশিরভাগ মানুষ যেখানে মাছ ধরে তার ঠিক অপর পাশে একটি শ্মশানও রয়েছে। মুক্তা চাচার মাছ ধরার কিন্তু খুব আগ্রহ। তো উনি একদিন ভাবলেন যে ট্যাটা নিয়ে মাছ ধরতে যাবেন। তো যেভাবে সেই কাজ, উনি আনুমানিক রাত 11টা কি 11:30টার দিকে মাছ ধরতে চলে যান সেই বিলের দিকে। তো ওই দিন আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই, বেশ ভালো পরিমাণ মাছই পেয়েছিলেন। পরের দিন ওনার স্ত্রী যখন মাছ কাটাকাটি করছিল, তখন ওনার ছোট চাচার ছেলে ওনাদের বাড়িতে আসে। এসে এই মাছ দেখে বলে যে, আমিও যাব মাছ ধরতে। তখন মুক্তা চাচা বলেন, আচ্ছা তুই রাত্রেবেলা আমাকে ডাকতে আসিস। তো বলে রাখা ভালো, এই মুক্তা চাচার ওই ভাইদের বাড়িটা মেইন রাস্তায়, মুক্তা চাচার উঠানের পাশ দিয়ে সদর রাস্তায় উঠে গেছে আর কি, ওই বাড়ির রাস্তাটা আর কি। তো মুক্তা চাচা ওনার ছোট ভাইকে বলেছিলেন যে ডাকতে। তো মুক্তা চাচা ঘুমিয়ে আছে। রাতে হঠাৎ মুক্তা চাচার ওই ছোট ভাই এসে ডাকাডাকি শুরু করে, চাচার ঘুম ভেঙে যায়। মাছ ধরার প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়েও পড়ে। সেদিন ছিল চাঁদনি রাত, তবে চাঁদকে বর্ষাকালের মেঘে বারবার ঢেকেই দিচ্ছে। তো দুই ভাই ছোটখাটো কথা বলছে একটু একটু করে, মানে অল্প অল্প ছোট ছোট বাক্য, একে অন্যকে ওভাবেই উত্তর দিচ্ছে ছোট ছোট বাক্যে, হ্যাঁ না ভালো মন্দ এরকম আর কি। তো একটা সময় বিলে পৌঁছে যায় তারা। প্রায় 30 মিনিটের মতো মাছ ধরেছে। তো মুক্তা চাচা দেখলেন যে ওনার যে ভাইটা আসছেন আর কি, তো সে একটা মাছও পাচ্ছে না। এটা দেখে মুক্তা চাচা বললেন যে, তোকে মাছ ধরতে হবে না, তুই আমার ব্যাগটা হাতে ধরে রাখ, আমাকে মাছ ধরতে দে, পরে তোকে মাছের ভাগ দিব। এই বলে মুক্তা চাচা ওনার মাছের ব্যাগটা তার ওই ভাইয়ের কাছে দেন। তো মুক্তা চাচা মাছ ধরছেন। অল্প কিছুক্ষণের মুক্তা চাচার যে ব্যাগটা, এটা প্রায় পূর্ণ হয়ে গেছে। এবার ওই যে ওনার যে ভাই আসছেন তার ব্যাগের মধ্যে মাছ রাখবেন। মুক্তা চাচার ওই ছোট ভাই পিছনে ব্যাগ নিয়ে ওনার পিছু পিছু চলছে। মুক্তার চাচা মাছও ভালো পাচ্ছেন, ওনার মাছ ধরার হাতও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এইভাবে প্রায় আরো 1 ঘন্টা হয়ে যায়। তো মুক্তার চাচা লক্ষ্য করেন যে একটু আগে ওর সাথে কথাবার্তা হচ্ছিল, ছোটখাটো কথাবার্তা হচ্ছিল, এখন সে কোনো কথাবার্তা বলছে না। মুক্তার চাচার একটু আজব লাগে। এর কিছুক্ষণ পর উনি একটা চপ 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 শব্দ শুনতে পান, মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। এটা শুনে উনি ধীরে ধীরে পেছনের দিকে তাকান। তাকিয়ে উনি যেটা দেখতে পান সেটা ছিল খুবই ভয়ঙ্কর। উনি দেখতে পান পুরো লোমে আবৃত একটি মানুষের মতো অবয়ব, হাত পা আছে, কুঁজো হয়ে নুয়ে পড়েছে, যার পুরো শরীর কুচকুচে কালো, মানে লোমগুলো এত কালো যে হালকা চাঁদের আলোতে কালি, মানে একটা কালো রঙের একটা ঝলক থাকে না, যদি কালো রঙের উপরে আলো পড়ে চকচক করে ওঠে, ওই রকম ঝলকানি দিচ্ছে। চাঁদের আলোতে উনি আরো দেখতে পান ওই অবয়বের একটি চোখ, আর মুখটা কেমন যেন, মুখটা সুচালো। কিছু কিছু কুকুর থাকে না, গ্রে হাউন্ড প্রজাতির, মুখগুলো খুব সুচালো, ওই রকম। আর এর দাঁতগুলো মনে হচ্ছে কালচে বর্ণের, কিন্তু চোখ একটা।
ওই অবয়বটা মনে সুখে মাছ খাচ্ছে, মনে হচ্ছে ব্যাগের ভিতরে মুখ ঢুকিয়ে দিচ্ছে। তাকে যে দেখছে এই মুক্তার চাচা, এটাও তার খেয়াল নাই। মুক্তার চাচা এটা দেখে তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি চিন্তা করছেন যে নিশ্চয়ই তার এই ছোট ভাইকে এই অবয়বটা কোনো ক্ষতি করেছে, আর তাকে ক্ষতি করে সে পিছু নিয়েছে। তার ওনার প্রচন্ড রাগ উঠে যায়, ভয়ের থেকে এখন রাগ হয়ে গেছে বেশি। উনি ধীরে ধীরে এগিয়ে যান ওই অবয়বটার দিকে। হাতে যে ট্যাটাটা ছিল সজোরে ওইটার বুকে আঘাত করে দিয়েছেন এক দৌড়ে বাড়িতে। প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয় নাই। বাড়িতে এসেই উনি ওনার ছোট ভাইয়ের বাড়িতে চলে যান, ডাকাডাকি শুরু করেন। এক পর্যায়ে ওই ছোট ভাইয়ের স্ত্রী বেরিয়ে আসে ঘর থেকে। তখন জিজ্ঞেস করলে বলা হয় যে আরে সে তো এখন বাড়িতেই আছে। রাতের বেলা হঠাৎ করেই তার খুব বমি হচ্ছিল, এরপর সে আর বাইরে বের হয় নাই, ঘুমিয়ে যায়। এরপর তো সে আর ওঠে নাই, সে তো ঘরেই আছে। মুক্তার চাচা তেমন কিছু বলেন না ওই রাত্রে। বাড়িতে এসে গোসল করে শুয়ে পড়ে আর ভাবতে থাকেন যে কি হলো, হঠাৎ করে সুস্থ মানুষটার বমি হলো, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। পরের দিন সকালবেলা ওই ছোট ভাইয়ের বাড়িতে উনি আবার গিয়েছেন এবং ছোট ভাইকে রাতের ওই ঘটনাটা পুরোটা খুলে বলেন। ছোট ভাই তখন বলেন যে ভাই চলো তো দেখে আসি কোথায় সেই ঘটনা, কি হইলো ওইটার, তুমি ট্যাটা ফেলায় আসছো, চলো যাই। তো ওই জায়গায় আবার দুজন যান, গিয়ে দেখতে পান একটা কালো বিড়াল মরে পচে আছে, মানে পচে গেছে এক রাত্রেই, গন্ধ বের হচ্ছে সেটা থেকে। আর ওই যে ট্যাটাটা ওই বিড়ালের শরীরের ভিতর ঢুকে আছে। এরপর মুক্তার চাচা ওই বিড়াল থেকে ট্যাটাটা বের করে ভালো করে পানিতে ধুয়ে বাড়িতে চলে আসেন। এই ঘটনার পর হুজুর বা কবিরাজ কারো কাছে উনি যান নাই, উনি ওনার মতো করে সময় কাটাচ্ছেন। তবে এরপরে অবশ্য উনি ওই দিকটাতে মাছ ধরতে যান নাই। এভাবেই প্রায় 2-3 মাস কেটে যায়। উনি ওই বিলের পাশে একটি জায়গা আছে যেটার নাম হচ্ছে কাইট বাড়ি। ওই কাইট বাড়ি একসময় কোনো এক জমিদারের ভিটা বাড়ি ছিল। ওখানে এখন আর কিছুই নাই, শুধু উঁচু ঢিবির মতো আছে যেখানে অনেক গাছপালা রয়েছে। সেখানে অনেক পুরনো একটি তাল গাছও রয়েছে। ওই ঢিবির পাশে একটি জমিতে উনি লাল শাকের ক্ষেত করেছিলেন। তো একদিন ওই লাল শাকের ক্ষেত সেচ দিচ্ছেন উনি। এক পর্যায়ে সেচের কাজ শেষ করতে করতে সন্ধ্যার আজান হয়ে যায়, অর্থাৎ মাগরিবের আজান হয়ে যায়। হঠাৎ উনি লক্ষ্য করেন সেই ভিটার মধ্যে কেমন খচমচ শব্দ হচ্ছে। এর কিছুক্ষণ পরেই উনি লক্ষ্য করেন সেই অবয়বের মতো আরেকটি অবয়ব, তবে ওই অবয়বের চোখ ছিল একটা, এটা রয়েছে 2টা চোখ। এই জিনিসটা এগিয়ে আসছে, এটা দেখে তো উনি খুব ভয় পেয়ে যান। আর তখনই ঘটে আর একটা ঘটনা। ওই অবয়বটা এক লাফে তার দিকে এগিয়ে যখন আসছিলেন, তার পিঠে পাখার মতো কিছু একটা দুই দিকে বের হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে কোনো ফড়িং এক জায়গায় পাখা গুটিয়ে বসে থাকে, যখন উড়াল দেয় তখন কিন্তু পাখা বের করে উড়াল দেয়। পাখিও কিন্তু এরকম থাকে, পাখা গুটিয়ে বসে থাকে, ওড়ার সময় ডানা বের করে উড়াল দেয়। মনে হলো যে ওর পাখা রয়েছে, ডানা গুছিয়ে বসেছিল, এখন ডানা বের করে উড়াল দিয়েছে। মুক্তার চাচা উনি পেছন দিকে ঘুরে দৌড় দিচ্ছেন, এমন সময় মনে হলো ওই পাখির নখ ওনার পিঠের মধ্যে একদম ঢুকে গিয়েছে চামড়া ভেদ করে। আর উনি আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছেন, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এই পাখির নখটা বাঁকানো ছিল, যার কারণে যখন তার মাংসের মধ্যে ওই নখটা ঢুকিয়ে দিয়েছে, বড়শি যেমন এই আরবি লাম অক্ষরের মতো হয়, মনে হচ্ছে ওই নখটা ওই রকম বেঁকে গেছে। আর নখটা যখন পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওইটা একটা হুকের মতো কাজ করছে। ওইভাবে তাকে আস্তে আস্তে তুলে নিয়েছে। পিঠেতে প্রচন্ড ব্যথা, আর উনি বুঝতে পারছেন যে ওনার হয়তোবা সময় শেষ, উনি আর বাঁচবেন না। শুধু ওনার এতটুকু মনে আছে, উনি মাটি থেকে একটু একটু করে উপরে উঠছিলেন, এরপর আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফেরে তখন উনি অনেক চেঁচামেচি করছিলেন, বাড়ি থেকে দৌড় দিয়ে পালিয়ে যেতে চাইছিলেন, আর বলছিলেন যে ওটা আমাকে মেরে ফেলবে, ওটা আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে চাচাকে নাকি বেঁধে ফেলা হয়। ধীরে ধীরে চাচা আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন তার ঘুম ভাঙে, তখন একটা স্বাভাবিক হয়ে গিয়েছেন। তখন সবাই ওনাকে প্রশ্ন করতে থাকেন, তখন আর যতটুকু মনে আছে সবকিছু খুলে বলেন। পরের অংশ উনি ওনার ছেলের কাছ থেকে শুনতে পান যে ওনার স্ত্রী যখন দেখতে পান যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তারপর উনি আসছেন না, তখন ওনার বড় ছেলে এবং ওনার চাচার ছোট ভাইকে নিয়ে খুঁজতে পাঠানো হয়। অনেক খোঁজাখুঁজির পর যখন পাওয়া যাচ্ছে না, তখন তো ওনারা অনেক চিন্তায় পড়ে যান। ওদের হাতে ছিল 3 ব্যাটারি চালিত টর্চ লাইট, ওটা দিয়ে ওনারা খুঁজছেন। অনেক খোঁজাখুঁজির পর ওই ছোট ভাইয়ের মনে হয় যে ভাই তো মাছ ধরার ওই দিকেও যেতে পারে, তাই ভেবে ওই দিকে খুঁজতে যায়। ওখানে
দেখা যায় যে কেউ নাই। এদিক ওদিক লাইট মারতে মারতে লাইট যায় খালের ওই পারে শ্মশানের দিকটাতে। তখন দেখতে পাওয়া যায় কেউ একজন পড়ে রয়েছে। এটা দেখেই ওই ছোট ভাই মনে করেন যে আরে এটাই হয়তোবা মুক্তার ভাই। এই ভেবেই দ্রুত তালের যে ডোঙা রয়েছে, এক ধরনের নৌকা, তাল গাছ দিয়ে ওই ধরনের একটা ডোঙা বা নৌকা তৈরি করা হয়, ওইটা নিয়ে খালের ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করেন, কারণ ওখানে তো পানি ছিল। গিয়ে দেখেন সত্যি তো এটা মুক্তার চাচা, অর্থাৎ ওনার মুক্তার ভাই উল্টো হয়ে শুয়ে আছে। পিঠের একই অবস্থা, তিনটা তিনটা করে 6টা দাগ পিঠে বসে রয়েছে। আর এক পাশ দিয়ে ঢুকে মনে হচ্ছে আর এক পাশ দিয়ে বেরিয়ে গেছে, যেভাবে ওই পাখির যে নখটা ছিল সামনের দিকটা বাঁকানো ছিল, যেদিকে ঢুকিয়েছে অন্য দিক দিয়ে ফুরে বের হয়ে গেছে। তো এইরকম ক্ষত ছিল সেখানে। তো যাই হোক, ওখান থেকে তাকে তুলে আনা হয়। কবিরাজ বাইরে থেকে আনা হয়নি, কারণ এই মুক্তার চাচার বাবাই টুকটাক ঝাড়ফুঁক জানতেন, উনি ঝাড়ফুঁক করেন। 3 দিন পর নাকি চাচার জ্ঞান ফিরেছিল। সবাই চিন্তা ভাবনা করে দেখলেন এটা তো কোনো স্বাভাবিক বিষয় নয়। 4 গ্রাম পরে একজন হুজুর ছিলেন, উনি অনেক পুরনো একটি মসজিদের ইমামও ছিলেন, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো আশেপাশের অনেক দূর থেকে লোকজন ওনার কাছে আসতো, তবে ওনার যেখানে মসজিদটা ছিল ওর আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি ছিল না। হুজুর মানুষের সাথে খুব একটা বেশি কথা বলতেন না, সবসময় জিকির আজগার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর ওনার মসজিদের পাশের একটা ঘর ছিল, সেখানে বসতে বলেন। হুজুর এশার নামাজের পর রুকিয়া শুরু করবেন আর কি, এমন কথাই বলেন। তো হুজুর নামাজ পড়ে সব কাজ শেষ করে রুমে আসেন, এসে একটি ব্যাগ নেন, সেখান থেকে সাদা এক ধরনের পাউডার বের করে 2টো বৃত্ত করেন। সেই বৃত্তের মাঝে মুক্তা চাচাকে রেখেছেন, অন্য বৃত্ততে হুজুর বসেছেন। এরপর উনি রুকিয়া শুরু করেছেন। ওই জিনটাকে চাচার উপর ভর করানোর চেষ্টা করেন। এক পর্যায়ে পুরো রুমটা হঠাৎ করে আষ্টে গন্ধ হয়ে যায়, বোঝা যায় ওই জিনটা এসেছে। এসেই তো হুজুরকে সালাম দেয়, হুজুর সালামের উত্তর দেয়। হুজুর জিজ্ঞেস করে তুমি কেন এই মানুষটাকে কষ্ট দিয়েছো? এটা জিজ্ঞেস করতে জিনটা হু হু করে কেঁদে ফেলে, বলতে থাকে আমরা 2 ভাই, আমরা বিলের আশেপাশেই থাকি, আমরা সাধারণত মাছ খাই, পারতপক্ষে কারো ক্ষতি টতি করি না। এই মুক্তার অনেক ভালো মাছ ধরতে পারে, তা আমার ছোট ভাই মাছের লোভ সামলাইতে পারে নাই, সে ওর আর এক চাচাতো ভাইয়ের রূপ ধরে ওকে ডেকে নিয়ে আসে মাছ খাচ্ছে। তো এক পর্যায়ে আমার ভাইকে তো মুক্তার দেখে ফেলে সে কি করছে, ট্যাটা দিয়ে আঘাত করে, আর ওইখানে আমার ভাইটা মারা যায়। এখন আমার ভাই ছিল একটা, আমি তো একা হয়ে গেছি। এখন আমার ছোট ভাইয়ে, আমি বড় ভাই হিসাবে কিভাবে ছোট ভাইয়ের মৃত্যুটা সহ্য করবো বলেন তো? আমার তো আর কেউ নাই, আমি একা, আমার কোনো পরিবারও নাই, আমার ভাইয়েরও কোনো পরিবার নাই। এখন আমি একা হয়ে গেলাম, এখন কি হবে আমার? আমি মূলত আমার ভাইয়ের হত্যাকারী হিসাবে ওকে আক্রমণ করেছি, ওকে তো আমি মেরেই ফেলতাম, কিন্তু কে যেন আবার লাইট নিয়ে আসতেছিল, এই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। এবার বলেন হুজুর, ও কি শাস্তি পাওয়ার যোগ্য নয়? ও এখান থেকে দৌড়ে পালিয়ে না গিয়ে কেন আমার ভাইকে এইভাবে ট্যাটা দিয়ে আঘাত করলো? আমার ভাই কি ওকে আক্রমণ করছিল? ও তো মাছই খাচ্ছিল। হুজুর সবকিছু শুনে দীর্ঘশ্বাস ফেলেন, বলেন যে আসলে ও তো আতঙ্কিত হয়ে কাজটি করেছে, যা হবার তো হয়ে গেছে। তোমার ভাইয়ের হায়াত আল্লাহ তাআলা ওইটুকুই রেখেছিলেন, তোমার আর বিচার করার দরকার নাই। ওর অপরাধ যদি আল্লাহ মনে করেন তাহলে ওকে শাস্তি দিবেন, তুমি ওকে ক্ষমা করে দিও। এটা শুনে ওই জিনটা কাঁদতে থাকে এবং বলে যে ওকে কি ক্ষমা করা উচিত, আমাকে বলেন, আমার তো ইচ্ছা করছে ওকে আমি মেরেই ফেলবো। তখন হুজুর অনেক অনুরোধ করতে থাকেন। তখন ওই জিনটাও রাজি হয় না, যেতে রাজি হচ্ছে না। আবার হুজুর এই জিনটাকে শাস্তিও দিতে পারছিলেন না, কারণ তাকে শাস্তি দেওয়াটাও হুজুরের কাছে অন্যায় বলে মনে হচ্ছে। হুজুর একটা কাজ করেন, এই যে মুক্তা চাচা তার ছেলেকে ডেকে নিয়ে আসেন, এসে বলেন যে এই দেখো ওর একটা বাচ্চা আছে, এখন তুমি যদি দেখে মেরে ফেলো ও তো এতিম হয়ে যাবে, বাচ্চার দিকে তাকে ওকে মাফ করে দাও। এরপর জিনটা কিছুটা নরম হলো, বলে যে আচ্ছা আমি ওকে মাফ করে দিব, যেহেতু ওকে আমি ক্ষতি করার একটা নিয়ত করছি, একটা সাদাকা দিয়ে দিবেন। সেটা কি? খাসি জবাই করে গরিবদের খাওয়াতে হবে, আর খাসি হবে জোড়া খাসি। এই একটা সাদাকাই আপনারা দিয়ে দিবেন, গরিব মানুষদেরকে খাইয়ে দেবেন, তাতেই আমার ভাইয়ের রূহ যেন শান্তি পায়। এরপর জিনটা চলে যায়। সেই অনুযায়ী কাজ করা হয়, জোড়া খাসি আল্লাহর নামে কুরবানি দিয়ে
সেই খাসির মাংস গরিব দুঃখীদের মধ্যে খাইয়ে দেওয়া হয়। এরপর আল্লাহর রহমতে চাচার সাথে আর কোনো সমস্যা হয় নাই, তবে সেই আক্রমণের দাগটা চাচার পিঠে রয়েই যায়। 2016 সালে চাচা স্বাভাবিকভাবেই মারা গিয়েছেন। এটাই ছিল ঘটনা। শুনছেন রেডিও ফুর্তির এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হচ্ছে যে আজকে আমাদের এখানে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর আলিফ, এবং তিনি তার চমৎকার ধারণা নিয়ে এসছেন, যে ঘটনাগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই শুনবো, এবং আশা করছি যে সেই ঘটনা আপনাদেরকে অনেক বেশি আনন্দ দেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করবেন, অনেক বেশি ভালো লাগবে, কারণ আমাদের অতিথিরাও আজকে ভালো লাগার মতোই অতিথি, আপনারা সবাই জানেন। এবং আমাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আশা করছি আপনাদের যথেষ্ট আনন্দ দেবে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যিনি আমাকে নক করেছিলেন, তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। বলতে গেলে 2002-03 পর থেকে আমি যখন কোচিং করতাম তখন থেকে আসলে তার সাথে আমার পরিচয়। তিনি বর্তমানে ইউকেতে আছেন। তিনি থাকেন হচ্ছে সাউথহ্যাম্পটনে, এবং সাউথহ্যাম্পটন পোর্টসমাউথে যেতেই পড়ে। তো আসলে তার সাথে আমার দেখা করার কথা ছিল, কিন্তু কিছুদিন আগে পোর্টসমাউথে যাওয়ার কারণে আমি রাস্তায় প্রতিমধ্যে আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তার সাথে দেখা করতে পারিনি। তো সাউথহ্যাম্পটন থেকে তিনি আমাকে পাঠিয়েছেন একটি ঘটনা। যে ঘটনাটি পাঠিয়েছেন তিনি লন্ডন থাকা অবস্থায় শুনেছিলেন। আগে তিনি লন্ডনে থাকতেন। সেখানে একটা কবরস্থানে একজন লোক, যিনি ডেড বডি ক্যারি করে, ডেড বডি ক্যারি করতে বলে হচ্ছে যেই ডেড বডির গাড়িটা চালায়, যিনি চালান ডেড বডির গাড়ি, তাকে সচরাচর বলা হয় শফার। তো যে আপনারা দেখে থাকবেন যে খ্রিস্টানদের বড় যে গাড়িগুলো, সেগুলোতে ডেড বডি রেখে তারা ডেড বডিটাকে নিয়ে যায়। আপনাদেরকে আমি আগেও একবার বলেছিলাম যে এখানকার মানুষজনের ডেড বডি যখন মর্গে রাখে অথবা ফিউনারেলের জন্য অপেক্ষা করে, ডেড বডি থাকে 20 দিন 25 দিন, সিরিয়াল বাই সিরিয়াল। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি রুমে যেয়ে দেখেছি স্তূপ আকারে, আপনারা যদি যেমন করে কফিনকে যদি স্তূপ আকারে 20টা কফিন একবার একটার পর একটা উপর করে রাখেন, একইভাবে লাশকেও এভাবে তারা ছুঁড়ে ফেলে দেয়। অনেকটা বলতে পারেন যে অনেকগুলো লাগেজ একসাথে জমা করলে যেরকমভাবে রাখবেন, ঠিক সেভাবেই ডেড বডিগুলো তারা রেখে দেয়, উলঙ্গ ডেড বডি। যখন যার সিরিয়াল মারা থাকে ডেড বডির উপরে, যখন যার সিরিয়াল আসে তাকে তারা সেভাবে প্রিপেয়ার করে দেয় খ্রিশ্চান উপায়ে। এটা আমি নিজে দেখেছি। আমি জানি না অন্য মর্চুয়ারিগুলোর কি অবস্থা। এইখানকার আমি যেটাতে গিয়েছি সেটার অবস্থা এরকম। তো যাই হোক, যিনি এই ডেড বডি ক্যারি করে তাকে শফার বলে। তো এই যেই ভদ্রলোক যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন, তার কাছে তিনি শেয়ার করেছিলেন তার একটা এক্সপিরিয়েন্সের কথা। সেটা শীত আসবার কালীন সময়ে, তখনও শীত পুরোপুরি পড়ে নাই। সময়টা আজ থেকে আরও 10 বছর আগের কথা, 2012 বা 2011 সালের দিকে। তিনি একদিন রাতের বেলা ডেড বডি দাফন করে তার গাড়ি নিয়ে, ওই ডেড বডিটা দাফন শেষ হয়ে গেছে, শফার তার গাড়ি নিয়ে ব্যাক করছে। এবং যেই মর্চুয়ারিতে তিনি, আসলে গাড়িটা তার নিজেরও ছিল না, এটা তিনি চালাচ্ছিলেন। তো তিনি যখন চালিয়ে বাসার দিকে যাচ্ছেন, তখন গাড়িটা তার বাসায় রাখবেন। তো যার গাড়িটা ছিল তাকে ওই মুহূর্তে সেই সময় তিনি ফেরত দিচ্ছিলেন না। তিনি বাসায় আসেন, বাসায় এসে ডেড বডির গাড়িটা রেখে তিনি বাসার ভেতরে যান। খাওয়া দাওয়া শেষ করে আমাদের এখানে বলতে গেলে খাওয়া দাওয়া তো সন্ধ্যার দিকেই হয়ে যায় সব কিছু। তো তিনি একটা খাওয়া অর্ডার করেছিলেন। সেই খাওয়াটা তিনি এক জায়গা থেকে অর্ডার করেছিলেন ফোনে। তো তাকে খাওয়াটা ডেলিভারি দিতে দিতে রাত্রে 9:30 বেজে যায়। তখন 9:30 বাজে, এবং তিনি যে এলাকাটায় থাকতেন সেই এলাকাটা বেশ অন্ধকার একটা এলাকা। তো তার জীবনের চেঞ্জ করার মতো একটা ঘটনা, একদিনেরই ঘটনা, এবং একদিনই তিনি দেখেছিলেন। তিনি যে গাড়িটা রেখে গেছেন উপরে, তো যিনি খাওয়াটা ডেলিভারি দিয়েছেন, তিনি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাওয়াটা ডেলিভারি করিয়েছিলেন। তো খাওয়া নিয়ে তিনি খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছিলেন সম্ভবত, অথবা টিভি দেখছিলেন। তিনি টিভি দেখা শেষ করে রুমে যাবেন, এমন সময় জানালার পর্দা লাগাতে গিয়েছিলেন। ওই বাড়িতে তিনি একা থাকতেন। তো জানালার পর্দা লাগাতে গিয়ে দেখেন যে তিনি যে গাড়িটা চালিয়ে ডেড বডি নিয়ে যান, সেই ক্যারিয়ারটা, সেটার চারিপাশে 4-5 জন
6-7 জন লোক দাঁড়ানো, খুব সুঠাম দেহের 6-7 জন লোক দাঁড়ানো। তো তিনি খুব অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমার গাড়ির পাশে লোকজন দাঁড়ানো, কোনো সমস্যা করলাম নাকি? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মাঝে মাঝে এই গাড়িগুলোকে অনেকে পার্সোনালি হায়ার করতেন ওই সময়। তো হায়ার করলেও দেখা যেত যে জানাতে হতো যে যার গাড়ি তাকে বলতো যে লাগবে অথবা আপনাকে ক্যারি করতে হবে, এরকম কিছু একটা। এটা আসলে সবাই অথরাইজড ক্যারিয়ার, এখানে শফার্স যারা আছেন তারা অথরাইজড ড্রাইভার এখানে। তো যাই হোক, তিনি দরজা খুলেন, দরজা খুলে ওই জানালা থেকে দরজার দূরত্ব হচ্ছে 3 ফিট। তো জানালা দেখলেন যে 6-7 জন লোক দাঁড়ানো। তিনি দরজাটা খুলতে খুলতে দেখলেন যে একজন মানুষও নাই। আরে ভাই, বাসার প্রেমিসেসের ভিতরে গাড়ি রাখা, 6-7 জন লোক দাঁড়ানো গাড়িটাকে ঘিরে, সবাই সুঠাম দেহ, লম্বা। এই মানুষগুলো দৌড়িয়ে 1 সেকেন্ডের মধ্যে দিক সেদিক যাওয়ার কথা না। আর উনি দরজাটা খুলে যেই দেখেন যে কেউ নাই, উনি খুব অবাক হয়ে যায়। এরকম তো উনি কখনো দেখেন না। আর এই গাড়িটা চালানোর ক্ষেত্রে সাহসেরও প্রয়োজন আছে। অনেক সময় অনেক দূর দূরান্তে গাড়িটা নিয়ে যাওয়া লাগে। আর এই গাড়ির মধ্যে সবাই কি রাখে, মানুষ ডেড বডি রাখে, লাশ রাখে। তো অবশ্যই জিনিসটা খুব ভয়ের। যারা চালায় তাদের অভ্যাস হয়ে যাওয়ার কথা। আমি হঠাৎ করে গাড়ি চালাতে গেলে পিছনে ডেড বডি আছে, চিন্তা আমার বারবার হবে, এবং যদি রাতের বেলা হয় তো এটা আরো বেশি চিন্তার জায়গা। কিন্তু তাদের তো অভ্যাস হয়ে গেছে। কিন্তু তিনি দেখলেন যে চারিপাশে 6-7 জন লোক দাঁড়ানো, 3 ফিট দূরত্বে দরজাটা খুলতে খুলতে। আর এখানে দেয়াল তো অনেক বড়, প্রাচীর না, কেউ হেঁটে গেলে, পাশ দিয়ে হেঁটে গেলেও তো দেখা যাবে। কিন্তু উনি যখন বাইরে বেরোলেন, ডানে বামে তাকালেন, কাউকে দেখা গেল না। তো এই 6 জন মানুষ কি উধা হয়ে গেল নাকি? এটা চিন্তা করতে, 7-5 চিন্তা করতে করতে তিনি বাসার ভেতরে ঢোকেন। বাসার ভেতরে ঢোকে ফ্রেশ হন, নিচের পর্দা লাগিয়ে লাইট বন্ধ করে উপরে, এবং ওই গাড়িটা তার রুমের জানালা বরাবর। এবং ওই মুহূর্তে হালকা বৃষ্টি হচ্ছিল বিধায় তিনি জানালাটা খোলা রেখেছিলেন। বৃষ্টি তার খুব পছন্দ থাকবার কারণে জানালাটা খুলে তিনি হালকা ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়েন। হঠাৎ করে তার ঘুম ভাঙে রাত 1টার দিকে, 1টা-1:30টার দিকে। এবং এই সময়টায় প্রায় সময় তার ঘুম ভাঙে। আর এমনও না যে এই গাড়িটা তিনি আজ এখানে রেখেছেন, এই গাড়িটা তিনি প্রায় সময় তার বাসার সামনে রাখেন। খুব সুন্দর গাড়ি, কালো কালারের সুন্দর লম্বা গাড়ি, যেটার পেছনে ডেড বডি রাখা হয়, কফিন রাখা হয়। তিনি ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পর তিনি ওয়াশরুমে যায় ব্যাক করে, এবং তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তিনি দেখেন যে গাড়ির ভিতরে একটা কফিন রাখা। তার মাথা খারাপ হয়ে যায়। তিনি বারবার চোখ কচলালেন, বাথরুমে যে চোখে পানি দিলেন, বাইরে আবারও জানালার কাছে আসলেন, দেখলেন তিনি যে ডেড বডিটা ক্যারি করেন, তিনি যে গাড়িটাতে ডেড বডিটা ক্যারি করেন, সেই ডেড গাড়িটার ভিতরে ক্রুসিফাইড সাইন সহ একটা বিশাল বড় কফিন ওই গাড়ির মধ্যে। এই কফিনটা উপর থেকে দেখা যাচ্ছে, কারণ এই গাড়িগুলো এমন যে উপরের পোর্শনটাও গ্লাস দেওয়া, তো দেখা যায় ওর ভিতরে কি আছে, দেখা যায় বাইরে থেকেও দেখা যায়, উপর থেকেও দেখা যায়। খালি ড্রাইভারের পোর্শনটা চারিপাশে সুন্দর গাড়ির মতো লাগে, পেছন দিকটা একটু ডিফারেন্ট ডিজাইন করা। তুমি দেখলেন উপর থেকে এই গাড়ির ভিতরে একটা কফিন রাখা। কি ব্যাপার, এই কফিন রাখলো কে? এই কফিন তো এখানে রাখার কেউ নাই। আর আমার গাড়ি কে ধরবে? আমার গাড়ির চাবি আমার কাছে, এই গাড়ি খুলবে কে, কফিন রাখবে কে? তিনি কাছে যেয়ে দেখেন, গাড়িটার কাছে যেয়ে দেখেন গাড়ির ভেতরে কফিন আছে, কফিনের ভেতরে ডেড বডিও আছে। কিভাবে বুঝলাম কফিনের ভেতরে ডেড বডি আছে? ওইখানকার কফিন তো পুরোটাই উপর দিয়ে লাগানো থাকে, খালি সামনে দিয়ে ছোট্ট একটা গ্লাসের মতো থাকে, মাঝে মধ্যে থাকে, অনেকের থাকে না, কিন্তু কম দামি কফিনে থাকে না। তো এখানে গ্লাসের মতো একটা জিনিস থাকার কথা। এখানে শুধু এখানে কফিন তো আছে, কফিন উপর দিয়ে ডেড বডি আছে, উপর দিয়ে ঢাকনা নাই। এইটা দেখার পর উনি এখান থেকে দৌড় দেয়, সাথে সাথে এই ফোন নাম্বার, তার মোবাইল ফোন পকেটে ছিল, সাথে সাথে পুলিশকে কল করে, এবং তার এত জোরে দৌড় দেয় যে তার রেসিডেন্সিয়াল এরিয়া থেকে ওই ব্লক ক্রস করে তিনি পাশের ব্লকে চলে যান। সাথে সাথে পুলিশকে ফোন দেওয়া হয়, পুলিশ আসে। আসার পর দেখে তার গাড়ি আগের মতোই গাড়ির জায়গায় আছে। গাড়ির 4টা টায়ারই পাংচার, পুরো গাড়ি টায়ারটা পাংচার অবস্থায়। এবং পুলিশকে তিনি জানান যে আমি তো আজকে একটা ডেড বডি ক্যারি করেছিলাম, আমি জানি না আমার হ্যালোসিনেশন থেকে এরকম হলো কি না, কিন্তু এইটা হ্যালোসিনেশন হওয়ার কথা না, আমি হ্যালোসিনেট হয়ে আপনাদেরকে ফোন দিব না, কিন্তু আমার কাছে আমার মাথা ঠিক ছিল এবং আমি আজকে রাতে মদ্যপানও করি নাই। তো নর্মালি এখানকার লোকজন, এখানে তো মদ হচ্ছে পানির মতো দাম, পানির দাম কম, মদের দাম বেশি, পানির দাম বেশি, মদের দাম কম, সো আই এম সরি। তো এখানে তো এটা তো সম্ভবই না, আমি আজকে এমনি তো কোনো বিয়ারও খাইনি,
তো আপনারা একটু দেখবেন আমাদের বাড়িতে, আমার বাসায় ভালো করে চেক করবেন। তো বলে দেখেন আমার তো গাড়ি তো ক্লিয়ার, আমার তো বাড়ি চেক করার কোনো প্রয়োজন নাই। তো বলেন যে আপনি এক কাজ করেন, ডায়াজিপাম টাইপের কোনো ওষুধ খেলে আপনি খেয়ে ঘুমায় যান, যদি সম্ভব হয় ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় যান। কারণ আমরা তো আছি এখানে, এমনিতেই আপনি ফোন দিলেন, আমরা চলে আসলাম, দেখলাম আপনার গাড়িতে কিছু সমস্যা নেই, খালি গাড়ির টায়ারটা পাংচার হওয়া। তো উনি বলেন যে দেখেন এটা একটা সাইন, আমার গাড়ির টায়ার নতুন, আমার এমওটি করা হয়েছে মাত্র 5-7 মাস আগে, 5 মাস আগে, একদম নতুন গাড়ির টায়ার। তখনই এমওটিতে আমি চেঞ্জ করেছিলাম গাড়িটা, আর যার গাড়ি তিনি চেঞ্জ করেছেন, এবং এই গাড়িটা আমি প্রায় সময় চালাই। তো আমার তো আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, আমার তো বাড়িতে থাকাটাও এখন মুশকিল হয়ে যাবে। যাই হোক, তিনি কোনো মতে সে রাতটা পার করেন। এরপর থেকে তিনি আর কখনো কিছু দেখেন নাই, এবং ওই গাড়িটা তার কাছ থেকে তিনি আর কখনো নেন নাই। তার বছরখানেক পরে তিনি নিজেই একটি গাড়ি কেনেন, যেহেতু তিনি ডেড বডি ক্যারি করতেন, তার নিজের জন্য আলাদা করে একটা গাড়ি কেনেন এবং নিজের একটা নতুন কোম্পানি ওপেন করেন, যেটাতে তিনি গাড়িটা ইউজ করতে পারতেন, অনেকে হায়ার করতো। তো এটা একটা ছিল ওনার ঘটনা, যিনি আমাকে পাঠিয়েছেন। সেই ভাই তিনি সাউথহ্যাম্পটন আছেন। আমাদের এক লিসনারও দেখলাম, আমি ইনস্টাগ্রামে নক করেছেন, তিনি সাউথহ্যাম্পটন থাকেন, তাকেও অনেক ধন্যবাদ। ভাই বলেছিলেন যে আপনি তো পোর্টসমাউথে যাচ্ছেন, আমি সাউথহ্যাম্পটন আছি। আসলে আমি মেসেজ অনেক পরে দেখেছি, নাহলে আমি সাউথহ্যাম্পটন হয়েই পোর্টসমাউথে গিয়েছিলাম, আমি কান্ট্রি সাইড রোডে ড্রাইভ করে গেছি। তো যাই হোক, ধন্যবাদ ভাইয়া যিনি আমাকে সাউথহ্যাম্পটন থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তার নাম আমি প্রকাশ করছি না তারই কারণে, কারণ তিনি আমার খুব পরিচিত একজন মানুষ, তার নামটি প্রকাশ করলাম না। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। এখন যে ঘটনাটি বলবো সেটি পাঠিয়েছেন আমাদেরকে কুষ্টিয়া জেলার শেখপাড়া থানা থেকে এক লিসেনার। চলুন জেনে নেওয়া যাক তার সাথে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাটি ঘটেছিল তার গ্রামে। প্রথমে আমাদের গ্রামের একটা বর্ণনা দিই। আমাদের গ্রামটা অনেক সুন্দর সবুজ শ্যামলে ভরা মাঠ, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। আমাদের বাসার পাশে আছে একটা বড় পুকুর। গ্রামের এখানে অনেকেই গোসল করে। আমাদের গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল। এবার মূল ঘটনায় আসি। আমি ছোটবেলায় গ্রামের স্কুলে লেখাপড়া করেছি। সেই সূত্রে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। পাশের বাসার একটা মেয়ে, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত একসাথে লেখাপড়া করি আমরা। পরে ও ঢাকা চলে যায়। 2-3 মাস ভীষণ মন খারাপ হয়েছিল সেই সময়। এভাবে কেটে যায় ক্লাস 9। পরে ক্লাস 10-এ ওঠার পর তার সাথে কথা হয়। ও ফেসবুক খুলেছে, সেটা জানায় আমাকে। আমি তো ভীষণ খুশি হই, আবার কথা হবে ওর সাথে। ও জানায় এসএসসি এক্সাম দিয়ে লম্বা ছুটিতে গ্রামে আসবে। মনে মনে ভীষণ খুশি হলাম। এখানে একটা কথা বলে রাখা ভালো, শহরের মানুষ হয় সাঁতার কাটা শিখে নেয়। ও যথারীতি এসএসসি এক্সাম দিয়ে গ্রামে আসে বেড়াতে। 2 বছর পর আবার ওকে দেখতে পেয়ে ভীষণ খুশি হই। অনেক কথা হয় আমাদের। ও বলে গ্রামটা ঘুরে দেখাতে। আমি সারা বিকাল ওর সাথে ঘুরি। সন্ধ্যায় যথারীতি বাসায় আসি। প্রতিদিন এভাবে ঘুরতে থাকি আমরা। এভাবে ঘুরতে ঘুরতে জানি না কখন দুজনের এতটা কাছে চলে এসেছি। একদিন বিকেল 3টায় আমি বাজার থেকে বাসায় ঢোকার মুখে দেখি ওদের বাসার সামনে অনেক মানুষের ভিড়। কৌতূহল বশত দেখতে যাই কি হয়েছে। যেটা দেখি সেটা আমার জন্য খুব কষ্টের ছিল। দেখি ও মারা গেছে। পরে জানতে পারি বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গেছে। ওর চাচাতো বোনের সাথে পুকুরে গোসল করতে গিয়েছিল। ওর বোন পুকুরে সাঁতার কেটে গোসল করছিল আর ও উপরে সিঁড়িতে বসেছিল। পরে পা পিছলে কখন যে পানিতে পড়ে গেছে সেটা ওর বোন খেয়ালই করে নাই। যতক্ষণে ওর বোন দেখতে পেল তখনও পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কেউ চলে যাবার কষ্ট কতটা, এটা আসলে শুধু তারাই বুঝে যারা এই কষ্ট পেয়েছে। এভাবে কেটে গেল কিছুদিন। আমার এসএসসি রেজাল্ট দিল।
যথারীতি কলেজে ভর্তি হলাম, নতুন কিছু ফ্রেন্ড হলো। পড়ালেখার চাপে এইভাবেই ওর কষ্টটা ভুলে গিয়েছিলাম। একদিন রাতে আমি স্বপ্ন দেখি একটা মেয়ে লাল শাড়ি পরে পুকুর পাড়ে সিঁড়িতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি হাজার চেষ্টার পরেও মেয়েটির মুখ দেখতে পেলাম না। আমার ঘুম ভেঙে গেল। ফোনের টাইম দেখলাম রাত 3টা। আমি ভাবছিলাম স্বপ্ন দেখছি হয়তো। তখনই কে যেন আমার কানের কাছে ফিস ফিস করে বলতে থাকে, এটা স্বপ্ন নয়, তুমি সত্যি দেখছো। আমি জোরে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে আমার মা বাবা পাশের রুম থেকে চলে আসে। সব শুনে বলল, তুমি স্বপ্ন দেখছো, ঘুমিয়ে পড়ো। সেই রাতে বাবা আমার পাশে থাকে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার রুমের জানালাটা খুললে পুকুরটা স্পষ্ট দেখা যায়। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু কিছুদিন পরে আবার প্রতি রাতে আমি সেই মেয়েটিকে দেখতে থাকি। মেয়েটি তার কাছে আমাকে যেতে বলে, আর তখন ঘুম ভাঙলেই দেখি ঘড়িতে রাত 3টা বাজে। এবার আমি আমার মা বাবাকে কিছুই জানাইনি, নিজে কখনো সাহস করে জানালাটা খুলেও দেখিনি। প্রতি রাতে স্বপ্নে মেয়েটা আমাকে বলতে থাকে, তুমি আমার কাছে আসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। এবার একদিন বাধ্য হয়ে জানালাটা খুলি দেখার জন্য, আর দেখতে পাই একটা মেয়ে সত্যি সত্যি বসে আছে। আমি আবছা আলোয় স্পষ্ট দেখতে পেলাম। আমি যত দ্রুত সম্ভব জানালাটা বন্ধ করে শুয়ে পড়লাম। ভাবতে থাকলাম এটা হয়তো আমার মনের ভুল। এভাবে কেটে গেল কিছুদিন। রাতে ঘুম ভাঙলেই মাঝে মাঝে আমি রাতে জানালা খুলে তাকিয়ে দেখতে থাকি, কিন্তু এখন আর ভয় করে না। এবার আমি মনের সাহস জোগাই মেয়েটির কাছে যাবার জন্য। এক রাতে ঘুম ভাঙলে আমি জানালা খুলে বাহিরে দেখি মেয়েটি বসে আছে, আর আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছে। এবার আমি তার কাছে যেতে বাধ্য হই। আমি পেছন থেকে তাকে বলি, কে আপনি? আর প্রতিদিন এখানেই বা কেন বসে থাকেন? আপনার বাসা কোথায়? কোনো উত্তর নাই। আমি আবার জিজ্ঞেস করি, এই যে শুনছেন, আপনার বাসা কোথায় বলুন। তখন মেয়েটি উত্তর দেয় যে আমার বাসা এখানেই, পুকুরে। আমি বললাম, পুকুরে কারো বাসা হয় নাকি? আপনি মজা করছেন কেন? মেয়েটি আমাকে বলে, আমি তোমার সাথে মজা করছি না, যেটা সত্যি সেটাই বললাম। মেয়েটি এবার আমাকে বলতে থাকে, জানো, আমার এই পুকুরটা আগে একটুও ভালো লাগতো না, কিন্তু এখন ভীষণ ভালো লাগে। আপনার মুখ কেন ওদিকে ঘুরিয়ে রাখছেন? আপনি আমার দিকে তাকান। মেয়েটি বলে, আমি তোমার দিকে তাকালে তুমি ভয় পাবে। উত্তরে আমি বলি, একটি মেয়েকে দেখে ভয় পাবার কি আছে? অনেক রিকোয়েস্টের পর মেয়েটি আমার দিকে তাকায়। দেখি পানিতে ডুবে মারা যাওয়া আমার সেই ফ্রেন্ড আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পানিতে ডুবে ফর্সা মুখে কালো ছাপ পড়েছিল, সেটা এখনো আছে মুখের মধ্যে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ওখানেই সেন্সলেস হয়ে যাই। ফজরের নামাজ পড়তে যাওয়া কিছু মানুষ আমাকে দেখতে পেয়ে বাসায় দিয়ে যায়। জ্ঞান ফিরলে নিজেকে বিছানায় আবিষ্কার করি। সবাই জানতে চাইলো আমি ওখানে পৌঁছালাম কি করে। সবাইকে ঘটনা খুলে বলি। বাবা হুজুর ডেকে আনে। সে এসে আমার শরীরে ঝাড়ফুঁক করে, পানি পড়া দিয়ে একটা তাবিজ দেয়। এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তারপর আমি ওকে স্বপ্নে কখনোই দেখিনি। জানি না ওই রাতে ও আমাকে কিছু বলতে চেয়েছিল কিনা, যেটা বেঁচে থাকতে বলতে পারে নাই। এটা হয়তো সারা জীবন অজানাই থেকে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে। আমি ওকে ভালোবাসি, এটা বলতে পারলাম না, আর কোনোদিন বলতেও পারবো না। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি জি, আপনার ঘটনা থেকে আসছে। আমার ঘটনা আপনাকে একটু কাছ থেকে বলতে হবে।
আমি উত্তরা থেকে এসেছি। আমার ঘটনাটা হচ্ছে 2013 সালে ঘটে যাওয়া। তখন তুলনামূলক আমি ছোটই। তা ঘটনাটা আসলে প্রিভিয়াস দুইটা ঘটনার সাথে রিলেট করে। তা প্রথমত ঘটনাটা আমি শুনি আমার ওইখানে গ্রামে আর কি ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে খুলনাতে, দিঘলিয়াতে। তা আমাদের ফার্স্টে তো মেইনলি আমাদের নানুর বাড়ি ছিল মাটির ঘরে। তা পরবর্তীতে মামা জায়গা জমি কিনে তার নতুন একটা বাসা আন্ডার কনস্ট্রাক্টেড। তখন আমি বেড়াতে যাই যখন, তখন আমার এক ফ্রেন্ড আমাকে বলে, একটা ঘটনা বলে যে আশেপাশে রিলেটেড। তা আগে বলি যে আমাদের ওই নতুন বাসার সামনে, বরাবর সামনে তা একটা খাল ছিল। খালটা 3 ভাগে বিভক্ত। তো ফার্স্টে একদম সাইডে হচ্ছে 2 ভাগ, আর বড় একটা ভাগ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তো মাঝখান দিয়ে যে ভাগ হয়ে গেছে, তা এপার থেকে ওপারে মানে যাতায়াত করার মতো অবস্থা ছিল। তা ওইটার একেবারে কর্নারে ছোট যে ভাগটাতে, সেটাতে শুনতাম যে মানে ওই এরিয়াটাতে বুধবার আর সোমবার কিছু একটা মানে ডিফারেন্স প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো আর কি। তা ওই ছোট যে একটা কর্নারে খাল ছিল, ওখানে নাকি প্রতি বুধবারে স্বর্ণের থালা বাসন, ডাইনিং টেবিল এরকম উঠতো। তো মানুষও ওখানে যেত আর কি, একটা সিস্টেমেটিক্যালি ওখানে হতো যে প্রতি বুধবারে এই জিনিসটা আসে, আর মানুষ ওখানে যেত, অ্যাটেন্ড করতো। তা একদিন এক মহিলা আর কি লোভের বশবর্ত হয়ে একটা প্লেট নিয়ে আসে ওখান থেকে। তা ওনার আগে বলে রাখি, ওনার 2টা বাচ্চা ছিল। একটা হচ্ছে 2টাই ছেলে, একজন হচ্ছে 9 বছর বয়সী, আরেকজন হচ্ছে 14। তা ওইটা নেওয়ার পরে উনি অনেক মানে কি উদ্ভট কিছু স্বপ্ন দেখা শুরু করে। আর ওই এরিয়াটাতেও আর কি মানে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটতে শুরু করে। হয়তো বা কেউ ডুবে যাচ্ছে, বা কয়েকটা মৃতের সংখ্যা ঘটেছে যে কেউ কেউ মারা গেছে। আর তারা যারা মারা গেছে তারা এভারেজে টিনেজ। তা একদিন ওনাকে স্বপ্ন দেখানো হয় যে উনি যদি যা করেছে সে কাজটা অনেক ভুল করেছে, আর তার জন্য তাকে মানে পে অফ করতে হবে, তার বাচ্চাকে নিয়ে নেবে, এমন কিছু আর কি থ্রেট দেওয়া হয়। তা উনি পরবর্তীতে জিনিসটা খুবই ভয় পায়। তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে যায়, ওনার বাচ্চাকে দেখে যে আসলে বাচ্চাটা ঠিক আছে কিনা। তারপর উনি ওই মুহূর্তে কোনো লেট না করে উনি তাড়াতাড়ি চলে যাবে, প্লেটটা নিয়ে খালে মানে রেখে আসে। তারপর থেকে জিনিসটা আর কি অফ। ওই এরিয়াতে আরেকটা সেকেন্ড যে ঘটনাটা, সেটা হচ্ছে আপনার আমার ওই ফ্রেন্ডই বলতেছে যে সোমবার ঘটে ওই ঘটনাটা। তা ওটা হচ্ছে আপনার একটা মানুষ মানুষ স্বাভাবিক না, অস্বাভাবিক। ওনার বডি পার্টস কিছু কিছু নেই, যেমন গলা কাটা আর কি, যেরকম ফার্স্ট অফ অল হাত পা মানে খুব ক্ষত বিক্ষত। তা উনি এই এরিয়াটাতে খুব মানে একজন স্বাভাবিক মানুষের মতো প্রতি রাতে হাঁটতো আর কি। তা এই ঘটনা মানে ওখানে কেউ যদি ওনার সাথে আর কি দেখা হতো, তো উনিও সামহাও অসুস্থ হয়ে পড়তো, বা গায়ে কোনো রকমে মানে ফানজাই টানজাই মানে কোনো ক্ষত হতো আর কি। আস্তে আস্তে ওনার এরকম খুবই খারাপ অবস্থা হতো। তা এই 2টা ঘটনা রিলেট করতো। তা আমি যখন গেলাম আর কি ওখানে, আমাদের বাসা যখন কমপ্লিট হয়ে গেল, তা একদিন রাতে আমাদের কারেন্ট চলে গিয়েছিল। তো কারেন্ট চলে গিয়েছিল পরে সবাই আর কি ওখানে আড্ডা দিচ্ছিল। তো তখন আর কি গল্প গুজব ছিল যে তখন ওখানকার ডাকাতের প্রলোভ বেশি বেড়ে গেছিল। তো ওই ব্যাপারে আমি তো এমনিতেও মোটামুটি ছোট ছিলাম, তাও এটা নিয়ে ভয়ে ছিলাম। তো কারেন্ট আসলো, বেশি রাত না, অ্যারাউন্ড 1:30, হ্যাঁ এরকমই। তা তখন আমি ঘুমাতে যাচ্ছি। তা আমার খালামণির সাথে ওই দিন রাতে ঘুমাতে হচ্ছিল। তো তখন মানে ছাদে তো এমনি আন্ডার কনস্ট্রাক্টেড, তো ছাদে বাঁশ টাস কুড়াল আর রান্না করার জন্য কাঠগুলো ছিল। তো ওইখানে হঠাৎ শব্দ হচ্ছিল যে চিলে বসে, আর কেউ বারবার সিটকিনি খুলতেছে, আটকাইতেছে। আর এমনিতে আগে বলে রাখি যে প্রতিদিন 11টার মধ্যে আমার ছোট মামা করতো ওখানে চিলেকোঠার গেটটা আটকে ফেলতো। তা রাত বাজে 1:30। তা কে বা ওইভাবে গেট খুলবে, আটকাবে, এই করবে সেই করবে। আর পরে একটু পরে শোনা যায় যে উপরে কেউ হয়তো কুড়াল দিয়ে বাঁশ কাটছে, 2 ফালা করতেছে বা কাঠগুলো ছড়াচ্ছে, এই সেই। তা ব্যাপারটা খুবই আর কি আমার জন্য আর কি খুবই ছিল। পরে আমি ভাবছি যে আমি নিজেই ফেস করছি। পরবর্তীতে পরদিন সকালে আমি আমার মেজো মামাকে বলি যে মামা আসলে তো এরকম হয়েছে, কি হয়েছে। তো মামা আসলে আমাকে ইগনোর করে বলতেছে যে ঘরে তো মাল জিনিস কম, হয়তো তুমি ভুল শুনছো, বা এরকম আওয়াজ এমনিতেই শুনতে পাওয়া যায়। কিন্তু আসলে পরে আমি দেখলাম যে ওনারা আসলে আমার ছোট মামার সাথে মানে আমার অ্যাবসেন্সে আর কি মানে আমি আর কি কোনোরকম আর কি শুনে যাই যে উনি বলতেছে যে ব্যাপারটা কিন্তু ও বুঝতে পারছে, সবাই আর কি মানে জিনিসটা বুঝতে পারছেন। তা ওই দিনটা অ্যাক্সিডেন্টালি ছিল হলো সোমবার। তারপরে আরেকদিন মানে আমি
তারপর রোজার ভ্যাকেশনে আবার গেলাম গ্রামে বেড়াইতে। তখন আমার নানু হচ্ছে খুবই ধার্মিক একজন মহিলা ছিলেন, উনি মারা গেছেন। তারপরে ওনার মানে উনি প্রায় সময় মানে রোজার মধ্যে আমরা সবাই তো সেরি খাইতে উঠতাম 3টার ভিতরে উঠে পড়তাম, কিন্তু উনি 1:30 2টার দিকে উঠে পড়তেন তাহাজ্জুদের নামাজ পড়তে রেগুলার। তা ওই দিন ছিল বুধবার, আর ওই দিন উনি ঘুম থেকে উঠে মানে অজু টজু করে আসলো, নামাজ পড়তে বসবে। এই সময় আর কি উনি টের পাচ্ছে যে ওনার রুম বরাবর ছাদের উপরে কেউ হয়তো বা লাফাচ্ছে। ওই সেম জিনিসটা উনি ফিল করতেছে যেটা আমি ফিল করছিলাম। তা আমার ছোট মামাকে বলতেছে যে আসলে কে উপরে কি কেউ আছে নাকি, বা যে দেখ কেউ, তুই কি গিয়েছিলি নাকি উপরে? তা বলতেছে না আমি তো যাইনি, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি হয়তো বা ঘুমে তন্দ্রাচ্ছন্ন আছেন, ব্যাপারটা এরকম। তো তারপর থেকে এই 2টা ঘটনা আসলে আমার রাসেল ভাই আমার সাথে ঘটেছে। আমি তারপরে আমি চিন্তা করলাম যে প্রিভিয়াস 2টা ঘটনার সাথে রিলেট, যেহেতু প্রিভিয়াস 2টা ঘটনাই ঘটতো সোমবার আর বুধবারে, আর এই 2টা ঘটনা সেম কোইন্সিডেন্স এই সোমবার আর বুধবারে ঘটেছে। তা আমার মানে ওইটার পর থেকে আর আমি হয়তো বা ওইভাবে ফেসও করি না, তেমন যাওয়া হয় না গ্রামের বাড়ি। এই ছিল আমার ঘটনা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমণি লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন সজীব, এটা তার ছন্দ নাম। আর সজীবের বাড়ি হচ্ছে রংপুর তারাগঞ্জ এলাকায়। রাসেল ভাই, আমি সজীবের ঘটনা এর আগেও আপনার কাছে শেয়ার করেছি। ঘটনাগুলো আপনি বলেছেন যে ভালো হয়েছে, যার কারণে আমি আপনাকে পুনরায় একটি ঘটনা শেয়ার করতেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আজ থেকে 20 বছর আগের একটা ঘটনা। রাসেল ভাই, আমি চেষ্টা করবো সজীবের মতো করে ঘটনাটা আপনার কাছে শেয়ার করার। তো সজীবের দাদির ঘটনা এটা। তো এটা যে সময়ে ঘটেছিল সে সময় সজীবের দাদি ইয়ং ছিলেন, মাত্র বিয়ে হয়েছে। তো ঘটনাটা সেই সময়কার। তো সজীবের দাদির মুখে শোনা এক দুর্ধর্ষ মাইক্রোবাস ড্রাইভারের কাহিনী, যা ঘটেছিল এক ঈদুল ফিতরের রাতে ঢাকা থেকে রংপুর ফেরার পথে। বলতে রংপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পর আবার যখন তিনি রংপুরে ফিরবেন সেই সময়কার একটা ঘটনা। রাসেল ভাই, ঈদের সময় ঢাকা রংপুর হাইওয়ের অবস্থা তো জানেনই। 20 বছর আগে রাস্তাঘাট এখনকার মতো এতটা চওড়া বা 4 লাইনের রাস্তা ছিল না। সে সময়কার রাস্তা খুবই সংকীর্ণ ছিল, এবং সেই সাথে রাস্তাঘাটগুলো একদম ভালো ছিল না, ভাঙাচোরা ছিল। এবং সেই সাথে রাস্তার 2 পাশে গাছপালা, ঘুরঘুরে মাঝে মাঝে অনেক জায়গা আছে যেখানে ঘুরঘুরে অন্ধকার, এ ধরনের রাতের বেলা সিনারিটা ছিল। তো সজীবের দাদির এক আত্মীয়, নাম হচ্ছে রহমত চাচা। তো তিনি তখন ঢাকা থেকে যাত্রী নিয়ে রংপুরের মাইক্রোবাস চালাতেন। তো ঈদের আগের দিন রাত রহমত চাচা যাত্রী নামিয়ে দিয়ে একা ঢাকা আবার ফিরতেছিলেন। তো বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জের এক নির্জন এলাকায় হঠাৎ তিনি দেখলেন রাস্তার মাঝখানে একটা মেয়ে হাত তুলে ইশারা করতেছে যে সে গাড়িতে উঠবে বা তার সাহায্য দরকার। তো সেই মেয়েটার পরনে ছিল লাল রঙের একটা শাড়ি। তো রহমত চাচা ভাবলেন যে হয়তো ঈদের সময়, যার কারণে হয়তো মেয়েটা কোনো বাস বা কোনো যানবাহন পাচ্ছে না, তো এই কারণে হয়তো বা তাকে দাঁড় করানোর চেষ্টা করতেছে। তো রহমত চাচা নর্মালি ভেবে তিনি গাড়িটা থামালেন এবং তিনি মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে কোথায় যাবেন। কিন্তু মেয়েটা বলল যে আমি রংপুরে যাব। তো রহমত চাচা কোনো কিছু না ভেবে সেই মেয়েটাকে গাড়িতে বসালেন এবং গাড়িতে বসে যখন মেয়েটার সাথে কথা বলতে চাইলেন এবং তিনি দেখলেন যে পিছনে সেই মেয়েটা নেই, অথচ একটু আগে সেই মেয়েটা দরজা খুলে তার গাড়ির ভিতরে ঢুকেছিল, অথচ এখন সেই মেয়েটা নেই। আর সে সময় তিনি লক্ষ্য করলেন যে বাইরে হালকা একটু করে ঝিরঝির বৃষ্টি পড়তেছে। তো যখন তিনি দেখলেন যে মেয়েটা স্পষ্ট একটা জলজান্ত একটা মেয়ে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে, তো এটা দেখে তো তিনি একটু ভয় পেয়ে যান এবং পরক্ষণে তিনি যেহেতু নিয়মিত রাস্তায় গাড়ি চালান, তো তিনি চিন্তা করেন যে হয়তো তার এটা মনের ভুল। আসলে গাড়ি চালানোর সময় বা তিনি এই ধরনের অনেক
কথা শুনেছেন, হয়তো এই ধরনের কোনো কিছু মনে ভুল হতে পারে। তো তিনি পুনরায় গাড়ি দিয়ে ওঠেন এবং যখন তিনি গাড়িটি স্টার্ট দিতে যাবেন সেই সময় তিনি অনুভব করেন যে তার ঘাড়ের পিছনে কেউ শ্বাস প্রশ্বাস ছাড়তেছে, মনে হচ্ছে তার পিছনে কেউ আসছে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস ছাড়লে যেরকম হয় সেরকম। তো তিনি যখন পিছনে তাকান দেখেন যে কেউ নেই। তো তার কাছে এটা খুবই অবাক লাগে এবং একটু ভয় পেয়ে যান। তো এরপর তিনি তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দেন এবং গাড়ি যখন বগুড়া পার হয়ে রংপুরের সীমায় ঢোকে তখন রাত প্রায় 3টা। রহমত চাচা খেয়াল করলেন 3 ঘন্টা তিনি গত 1 ঘন্টা ধরে একই রাস্তা দিয়ে মানে একই জায়গায় আছেন, বলতে যেখানে অনেক দূর যাওয়ার কথা, 1 ঘন্টায় তো অনেক দূর রাস্তা অতিক্রম করার কথা, কিন্তু তিনি হলো ভালো করে লক্ষ্য করেন যে গাড়িটা যেখানে এই মেয়েটার সাথে সমস্যা হয়েছিল গাড়িটা সেখানেই আছে, বলে ঘুরে ফিরে তিনি সেই জায়গাতে চলে এসেছেন এরকম আর কি। তো তিনি সব থেকে বেশি শিওর হন কি হবে সেটা হচ্ছে যে মাইলের যে পোস্টারগুলোতে বারবার লেখা উঠছে যে রংপুর 20 কিলোমিটার। তো তিনি গাড়ি যত জোরে চালাচ্ছেন না কেন রাস্তা আর শেষ হয় না, মনে হচ্ছিল যে তিনি এক সময়ের গোলকধাঁধায় আটকে পড়েছেন। তো হঠাৎ তিনি দেখলেন রাস্তার দুপাশে থাকা গাছগুলো যেন জ্যান্ত হয়ে হাত বাড়িয়ে দিচ্ছে তার দিকে এবং গাড়িটাকে রাস্তাগুলো এত সংকীর্ণ করতেছে, বলতে গাড়িটা যেতে দেবে না, বা এত ছোট রাস্তা তৈরি হচ্ছে অথচ হাইওয়ে রাস্তা, কিন্তু এটা কখনোই হওয়ার কথা না। তিনি গাড়ির হেডলাইটে আলোতে দিয়ে দেখলেন যে রাস্তার উপর শত শত লাল রঙের ঈদের সালামি খাম পড়ে আছে। তো রহমত চাচা যখন কৌতূহলবশত গাড়িটা একটু স্লো করলেন তখন দেখলেন সেই খামগুলোর ভিতর থেকে মানুষের কাটা আঙ্গুল বেরিয়ে আসতেছে। ঠিক এই সময় গাড়ির ভিতরে এসি থেকে একটা পচা পানির মতো এসির ভিতর থেকে এক পচা পানির উৎকট গন্ধ বেরোতে শুরু করলো। রহমত চাচা দেখলেন তার পাশের সিটে সেই লাল শাড়ি পরা মেয়েটা বসে আছে। এবার তার মুখটা চাদর দিয়ে ঢাকা নয়, তার সারা মুখ জুড়ে কোনো চামড়া নেই, মনে হয় যে সে আগুনে পুড়ে গিয়েছিল এবং তার মাংসগুলো ঝলসানো। এবং সে রহমত চাচার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, চাচা ঈদের সেমাই খাবেন না? আমার মাটির নিচে রান্নাঘরে অনেক অনেক আয়োজন চলছে, আপনি কি যাবেন? এই ধরনের একটা কথা, ভয়ঙ্কর রূপে একটা কথা বলল। এটা দেখে তো রহমত চাচা এত পরিমাণ ভয় পেলেন যেটা বলার বাইরে, এটা আসলে বলেও বোঝানো সম্ভব না শ্রোতাদেরকে। তিনি খুবই ভয় পান এবং তিনি ভয়ে এতটাই ভয় পান যে গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের এক গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। তো রহমত চাচা দেখলেন তিনি কোনো রাস্তায় নেই, তিনি আসলে তারাগঞ্জের সেই পুরনো একটা শ্মশান ঘাট আছে, একদম মাঝখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। চারদিকে শত শত কঙ্কাল জামা পরে মেলায় ঘুরে বেড়াচ্ছে, এরকম কতগুলো কঙ্কাল মনে হয় যে নতুন জামা পরে তারা ঈদের আনন্দ উৎসব করতেছে। তারা সবাই সমস্বরে একটা গান গাইতেছে এবং সেই সাথে সেই লাল শাড়ি পরা মেয়েটি একবার গাড়ি থেকে নেমে ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো। তার উচ্চতা এতটাই ছাড়িয়ে গেল যে তার হাইট প্রায় 10 থেকে 12 ফিট হবে, এত লম্বা হয়ে গেল মেয়েটা। অথচ কিন্তু সেই মেয়েটার হাইট প্রথম অবস্থায় মাত্র 4 ফিট বা 4.5 ফিট ছিল, এত খাটো মেয়ে ছিল। অথচ এখন সেই মেয়েটার উচ্চতা প্রায় 12 ফিট। সে তার লম্বা হাত আর জিবা দিয়ে গাড়িটা উইন্ডশেড ভেদ করে ভিতরে ঢুকিয়ে দিল তার জিব্বাটা, এবং রহমত চাচা দেখলেন সেই হাতটার নখগুলো অন্তত 1 ফুট লম্বা, এত পরিমাণ নখগুলো লম্বা। সেই রহমত চাচার শার্টের কলার ধরে তাকে শূন্যে তুলে ফেলল। মেয়েটি তার চেরা জিভ বের করে রহমত চাচার কপাল চাটতে শুরু করলেন। সেই মেয়েটার জিভটাও এত লম্বা ছিল যেন একটা সাপের মতো। সেই জিভের স্পর্শে রহমত চাচার চামড়া যেন এত পরিমাণ গরম অনুভব করলো যেন মোমের মতো গলতে শুরু করলো। তো সেই মেয়েটা বলল, রংপুর তো এসে গেছি চাচা, এবার আপনার হাড়গুলো দিয়ে আমি আমার ঈদের গহনা বানাবো। এটা শুনে তো রহমত চাচা প্রচন্ড পরিমাণ ভয় পেলেন এবং তিনি অলরেডি সেই অবয়বটা হাতে ঝুলে আছেন এবং তিনি চিন্তা করলেন যে এখান থেকে বাঁচতেই হবে। এই চিন্তা করে তার মনে যত দোয়া দুরুদ আছে সবকিছু তিনি পড়া শুরু করলেন, যদিও সবকিছু গোলমাল খাচ্ছে। অথচ তিনি একজন নামাজি মানুষ, সবকিছু তার মুখস্থ। অথচ তিনি যখন
কোরআনের আয়াত তেলাওয়াত করার চেষ্টা করতেছেন, মনে হচ্ছে যে সবকিছু তিনি ভুলে গেছেন, কোনো কিছুই বলতে পারতেছেন না। এর সাথেই কিছুক্ষণ পর রহমত চাচা যখন অনুভব করলেন যে তিনি কোনো সূরাই পড়তে পারতেছেন না, তখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে শুরু করলেন এবং তার কিছুক্ষণ পর দূর থেকে আজানের শব্দ ভেসে আসতেছে, সকালের আজানের শব্দ। সেই শব্দ শোনার সাথে সাথে সেই বিভৎস অবয়বটা এত জোরে একটা চিৎকার দিল এবং চিৎকার দিয়ে ধোঁয়ার ন্যায় আস্তে আস্তে মিলিয়ে গেল এবং রহমত চাচা ধবাস করে মাটিতে সজোরে আছাড় খেলেন। এতটাই তাকে উঁচু করে ধরেছিল যে আছাড় খেয়ে তিনি তার জ্ঞান ধরে রাখতে পারেননি এবং তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তো পরের দিন সকালে যখন ঈদের দিন, যখন মানুষেরা যখন ঈদের মাঠে যাবে, তখন সেই শ্মশানের পাশ দিয়ে যারা যাচ্ছিল তখন রহমত চাচাকে অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে দেখতে পায় এবং তার মাইক্রোবাসটা সেখানেই সাইডে ছিল। তো এর পরবর্তীতে যখন সেই লোকগুলো রহমত চাচাকে তাদের বাসায় নিয়ে যায় এবং যখন সুস্থ করে, আসলে মানুষ মানুষের জন্য, ঈদ হোক আর যাই হোক, দেখা যায় মানুষকে সাহায্য করে। তো তখন দেখা গেছিল যে রহমত চাচার যে পরনে যে কাপড় ছিল সেগুলো একদম অবস্থা খারাপ, খুবই ছেঁড়া ফাড়া হয়ে গেছিল এবং পরবর্তীতে যখন সুস্থ হয় তখন তিনি আবার পুনরায় গাড়ি চালিয়ে বাসায় চলে আসেন। তো সজীবের দাদি বলেন যে সেই ঘটনার পর রহমত চাচা আর কোনোদিন গাড়ি চালাননি। তিনি এতটাই সেদিন ভয় পেয়েছিলেন যে বলার বাইরে, এবং তার গলার চারপাশে মানে সেই অবয়বটা একটা লম্বা আসর দাগ কেটেছিল গলার চারপাশে। এই দাগগুলো নাকি এখনো আছে, এই দাগগুলো নাকি এখনো মিশে যায়নি। তো তারাগঞ্জের ওই শ্মশানে আজও নাকি ঈদের রাতে কেউ দেখা যায় না। আসলে ওই শ্মশানে, তারাগঞ্জের ওই শ্মশানের পাশ দিয়ে বিশেষ করে গভীর রাতে আসলে কেউ যদি যায়, বিশেষ করে ঈদের আগের রাতে, এই সময় নাকি এই ধরনের ঘটনাগুলো একটু ঘটে। শুধু ড্রাইভারদের সাথে না, দেখা যায় যে অন্য কেউ যদি এখান দিয়ে যায় তাদের সাথেও নাকি ভৌতিক ঘটনাগুলো ঘটে। তো তারাগঞ্জের এরকম একটা ঘটনা আসলে ওই গ্রামের সবাই জানে। তো এটাই ছিল সজীবের ঘটনা, এই ছিল রাসেল ভাই। আমরা চলে যাব আফনান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। ওনার বাড়ি রংপুর জেলার রংপুর সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের হাজিরহাট মেট্রোপলিটন থানার অধীনে, গ্রামের নাম রণচণ্ডী চৌরাপাড়া। চলুন ঘটনায় চলে যাই। এই জালাল ভাইয়ের বাবা, উনি একটি বেকারিতে কাজ করতেন। প্রতিদিন সকালে যান, রাত 11টা-12টার দিকে আবার ফেরত আসতেন বাসায়। শীতের দিন কিন্তু হাট বাজারে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা আমরা দেখতে পাই, যে অনেকেই ভাপা পিঠা তৈরি করছেন, তারপর চিতই পিঠা, হরেক ধরনের ঝাল ভর্তা। অনেক সময় শীত লাগলে এই ধরনের ঝাল ভর্তা দিয়ে চিতই পিঠা খেলে কিন্তু শরীর দিয়ে ঘাম ছুটে যায়। এই জন্য কিন্তু আরো বেশি করে গরম লাগানোর জন্য ওই সময় অনেকে এই ধরনের পিঠা খেয়ে থাকেন। এটা বাংলাদেশে দেখা যায় যে শীতকালে বিভিন্ন জায়গায় পিঠা তৈরি করে বিক্রি করা হচ্ছে। তো রাতের বেলা উনি যখন ফিরছিলেন, অর্থাৎ জালাল ভাইয়ের বাবা যখন ফিরছিলেন দোকান থেকে, তখন উনি বেশ কিছু তেলে ভাজা পিঠা কিনে বাসায় আসছিলেন। তো হাজিরহাট বাজার থেকে ওনাদের বাড়িতে আসার সময় বড় একটা কবরস্থান এবং কবরস্থানের সাথে একটি বড় হাফিজিয়া মাদ্রাসা পার হয়ে আসতে হয়। সঙ্গত কারণে মাদ্রাসার নামটি উল্লেখ করেন নাই। তো রাত তো বেশ হয়ে গেছে, শীতকাল। জালাল ভাইয়ের বাবার সাথে আরো একজন লোক ছিল, ওনারই পরিচিত। তার বাসা আবার জালাল ভাইদের গ্রাম থেকে আরো কয়েক কিলোমিটার সামনে যেতে হবে। তো হাজিরহাট বাজার থেকে 1 কিলোমিটার আসলে সেখানে একটি মাইল পোস্ট রয়েছে। অনেক জায়গায় লেখা থাকে না যে এই জেলা এত কিলোমিটার, অমুক জেলা এত কিলোমিটার, অনেকে এটাকে মাইল মিটার বলে বা মাইল পোস্ট বলে। তো এই মাইল পোস্ট থেকে 200 মিটার পশ্চিম দিকে কিছু আবাদি জমির সাথে একটা বড় গাছের বাগান ছিল। এই বাগানটা এমন যে দিনের বেলাতেও মানুষজন খুব একটা ঢুকতো না।
ওই মাইল পোস্টের সাথে পাকা রাস্তা থেকে ডান দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটাকে ওনাদের ওইদিকে বলা হয় তিপ্তি। তিপ্তি, এই তিপ্তি এমন একটি জায়গা যেখানে কি মাঝে মাঝে কেউ কলা মিষ্টি বিভিন্ন ধরনের জিনিস নাকি রাতের বেলা রেখে যেত, কেউ ভোগ হিসাবে রেখে যেত আর কি। তো জালাল ভাইয়ের আব্বা এবং ওনার আব্বার সাথে যে একজন আছে, ওনারা যখন ওই তিপ্তির কাছে গিয়েছে তখন ওরা দেখেন যে বিশাল বড় একটা সাপ শুয়ে আছে ওখানে, ঠিক পাকা রাস্তার শেষ প্রান্ত থেকে ডান দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা পর্যন্ত। ওনারা দুইজন তো ভয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়েছেন, দৌড়ও দিতে পারছেন না। ওনাদের এমন একটা অবস্থা হয়েছে, প্রায় 1 ঘন্টা ওইভাবে দাঁড়িয়ে আছেন, কোনো লোকজন ওই সময় অন্য দিক থেকে আসছেও না, এদিকে যাচ্ছেও না। আর ওই সাপটা নিঃশ্বাস নিচ্ছে, ফস ফস আওয়াজও হচ্ছে। আমরা যেভাবে নিঃশ্বাস নেই, একজন নিঃশ্বাসের আওয়াজ কিন্তু হয়, সাপ নিঃশ্বাস নিলেও কিন্তু এক ধরনের ফস ফস আওয়াজ হয়, ওই রকম শব্দ ওনারা শুনতে পাচ্ছিলেন। হঠাৎ করে নাকি পেছন থেকে এই জালাল ভাইয়ের আব্বার নাম ধরে কেউ একজন বলে ওঠে যে, এই পিঠা দিয়ে যা। সমস্যা হলো ওই জায়গাটা কিন্তু ফাঁকা, কিন্তু ওখানে শুধু একটা বাড়িই ছিল। ওই বাড়ির লোকটা আবার পিঠা বানাতো। পিছন দিকে যখন তাকিয়েছেন, এই ডাক শুনে দেখে পেছনেও কেউ নাই। তারপর যখন সামনের দিকে তাকিয়েছে, এখন দেখে সামনে যে সাপটা ছিল সেটাও নাই। এরপর ওনার আব্বা বাড়িতে চলে আসেন, আর সাথে যিনি ছিল উনিও ভয়ে ভয়ে বাড়িতে চলে যান আর কি। তো ওই সময়ে ওনাদের বাড়িতে একটা সাদা কালো টেলিভিশন ছিল। ওই সময় শুধু একটা হিন্দি চ্যানেল ধরতো, এই বিটিভি ছাড়া তাদের এন্টিনাতে শুধু একটা হিন্দি চ্যানেল ধরতো। রাত 10:30টার দিকে নাকি একটা হিন্দি সিনেমা হতো ওই চ্যানেলে প্রতিদিন। তখন এই জালাল ভাই এবং ওনার ফুফাতো ভাই, যিনি ওই সময় ওই বাড়িতে ছিলেন, তো ওনারা ওই সময় হিন্দি সিনেমাটা দেখছিলেন। ওই সময় জালাল ভাইয়ের মা এবং ওনার ছোট 2টা বোন ঘুমাচ্ছিলেন। তো ওনার আব্বা যখনই ওনাদেরকে গেটটা খুলতে বলে, তখনই ওনার মা ঘুমের ভিতরেই বলছে, মানে ওনার আব্বার নাম ধরে, একরামুল তুই কি নিয়ে আসছিস? এত করি তো কোনো একটা পিঠা দিলু না। আঞ্চলিক ভাষায় আর কি, রংপুরের যেই ভাষা আর কি, ওইভাবে বলছে, তোকে এত করে বললাম একটা পিঠাও দিলি না। অথচ ওনার মা কিন্তু ঘুমের মধ্যে, তার কিন্তু জানার কথা না যে জালাল ভাইয়ের আব্বা কি কিনে নিয়ে আসছেন। এরপর ঘুমের মধ্যেই জালাল ভাইয়ের আব্বাকে ওনার আম্মা খুবই উচ্চ স্বরে গালি দিচ্ছে। ঘটনা কিন্তু 2003 সালের কথা বলছি আর কি। তো এই ঘটনায় তো জালাল ভাই এবং ওনার ফুফাতো ভাই খুব অবাক হয়ে সবকিছু শুনছেন, দেখছেন যে কি ঘটনা কি হচ্ছে। এরপর তো জালাল ভাই গেট খুলে দিয়েছেন। এরপর ওনার ফুফাতো ভাই জালাল ভাইয়ের মাকে গিয়ে বলছে যে, কি হয়েছে, এভাবে এরকম করে চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন জালাল ভাইয়ের আব্বা দৌড়ে এসে জালাল ভাইয়ের মাকে ধরেছেন, আর ওই ফুফাতো ভাইকে বলছেন যে এই জালাল ভাইয়ের বড় আব্বা বলে তাকে অভিহিত করেন, তাকে ডেকে নিয়ে আসতে। এদিকে ওনার বড় আব্বা এসে সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন যখন, তখন জালাল ভাইয়ের মা চুপ করে যান। ওই রাত ওভাবেই চলে যায়। পরদিন সকালবেলা ওনার আব্বা জালাল ভাইয়ের নানা ভাইকে ডেকে নিয়ে আসেন। জালাল ভাইয়ের নানা কিন্তু আবার কবিরাজ, বিভিন্ন সূরা পড়ে সুতার মধ্যে ফু দিয়ে হাতে বেঁধে দেয়। ওই সময় জালাল ভাই পড়তেন স্থানীয় ব্র্যাক স্কুলে ক্লাস 4-এ। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলতো এটা। তো উনি সকালে স্কুলে যান, স্কুল ছুটি হলে উনি এবং ওনার গ্রামের প্রায় 4 থেকে 5 জন একসাথে যারা ওই স্কুলে পড়তেন আর কি। তো যেইখানটাতে এই জালাল ভাইয়ের আব্বা সাপ দেখেছিলেন, ওই দিক দিয়ে যাচ্ছেন, তার পাশে একটা বাড়ি ছিল। আমরা শুরুতে বলেছিলাম যে ওই সাপ যেখানে ওনারা দেখেছিলেন ওখানে অন্য কোনো ঘর বাড়ি ছিল না, একটা বাড়ি ছিল। ওই বাড়ির লোকজন পিঠা বানাতো, তো ওনারা ওই বাড়িতে পিঠা খাওয়ার জন্য গিয়েছেন। টাকার বিনিময়ে পিঠা ওনারা বিক্রি করেন আর কি। তখন কিন্তু এই জালাল ভাই বুঝতে পারেন না যে এই জায়গাতেই ঘটনা ঘটেছিল। পিঠাটিটা খেয়ে যখন জালাল ভাই বাড়িতে গিয়েছেন, তখন জালাল ভাইয়ের মা ওনাকে প্রচণ্ড জোরে বিশ্রীভাবে গালিগালাজ করতেছেন। গালি দিতেই তো ওনার সামনে আসেন এবং ওনাকে মারার জন্য তেড়ে আসছেন, কিন্তু মারছেন না। মারার জন্য তেড়ে আসছেন কিন্তু মারছেন না। তখন গ্রামে সবাই চলে আসছে, কি হয়েছে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? তখন বোঝা গেল যে জালাল ভাইয়ের মায়ের শরীরে জিন ভর করেছে। তারপর সকলে মিলে ওনার মাকে ধরেছেন, চেপে ধরেছেন। আর
তখন জালাল ভাইয়ের মা বলে ওঠে, একরামুলকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাইলাম পিঠার জন্য, সে আমাকে পিঠা দিল না, আর এখন ওর ছেলে পিঠা খাইছে, পিঠা নিয়ে আসছে, আমাকে কেন ওরা পিঠা দিল না। আসলে এই ধরনের কথাবার্তা শুনে জালাল ভাই তো অবাক হয়ে গেছেন যে পিঠার কথা তার মা জানলো কিভাবে। বুঝতে পারছেন এটা তো তার উপর জিন আসর করেছে। এখন লোকজন আশেপাশে যারা ছিল তারা বলতেছে, আচ্ছা পিঠা তো খাইছে, এখন এটা সমাধান কি বলো, মানে ওই জিনের কাছেই বলছে। তখন ওই জিন বলছে যে একটা রসুন খেয়ে 1 গ্লাস পানি খাও। তখন জালাল ভাই সেটাই করেন, মানে 1 কোয়া রসুন খান, একটা রসুন বলতে 1 কোয়া রসুন খান, উনি পানি খান। তারপর দেখলো ওনার মা সব মানে একদম ঠিক হয়ে গেছে আর কি। রাতের বেলা জালাল ভাইয়ের নানা আবার আসছেন, আরো কিছু রুকিয়া করেন। ওই রাত্রে একদম স্বাভাবিক ছিলেন ওনার মা। পরের দিন পাশের গ্রামে এক মহিলার বাড়িতে কাপড় সেলাই করানোর জন্য ওনার মা গিয়েছেন। এখন ওনার মা ওখানে থাকতেই এই জালাল ভাইয়ের যেই ছোট বোন পাশের বাড়ির এক দাদিকে ওনাদের কিছু চাল লুকিয়ে বিক্রি করেছেন। ওই দাদি এসে বলছেন যে কিছু চাল দে, টাকা দিচ্ছি। এদিকে মা বাড়িতে নাই, চিন্তা করছেন দেই না একটু চাল, আমার হাতে 2টা টাকা আসবে, ওই চিন্তা করে বিক্রি করেছেন আর কি। এটা কিন্তু ওই দাদি আর ওনার বোন ছাড়া আর কেউ জানার কথা না। কিছুক্ষণ পর ওনার মা যখন বাড়িতে আসছেন, আসা মাত্রই বলছে তার বোনকে, এই কেন রে চাল দিছিস কেন, চাল বিক্রি করলি কেন? তখন ওনার বোন এত ভয় পাইছেন, সে তো কিছু বলতেছে না ভয়ে। এদিকে এই জালাল ভাই আবার কি করতেন, লুকিয়ে লুকিয়ে ওই দাঁতে গুল লাগাতেন। আমরা দেখি যে গ্রামে অনেকেই গুল লাগায়, জর্দা খাওয়া দেখেছি, তারপর গুল দাঁতের সাথে ডলে রাখে। পেস্টের আমরা যখন যদি আঙ্গুল দিয়ে দাঁত মাজার চেষ্টা করি, আঙ্গুলের মাথার উপরে পেস্ট নিয়ে, তখন যেভাবে আমরা করি ওইভাবে কিন্তু গুল লাগায়, আপনারা অনেকে সেটা দেখেছেন। তো এই জালাল ভাই কিন্তু আগে দাঁতে গুল লাগাতেন। ওই দিন তার মাও বলছে, এই জালাল তুই দাঁতে গুল লাগাস, সবার সামনে সেটা বলতেছে। এখন জালাল ভাই চিন্তা করছেন, আল্লাহ না করুক আর কোন কোন কথা যেন বলে দেয় তার বদ অভ্যাসের কথা। আসলে এইসব বিষয় তো তার মা জানার কথা না, এইভাবেই উনি বলছিলেন। তো ওনার নানা বুঝতে পারলেন যে ওনার ঝাড়ফুঁকে কাজ হচ্ছে না। এরপর উনি আরেকজন কবিরাজকে নিয়ে আসছিলেন। রাতের বেলা ওই কবিরাজ রুকিয়া করে জালাল ভাইয়ের মায়ের উপর ওই জিনকে হাজির করা এবং জিজ্ঞেস করে কেন এসব করছে, কি করলে যাবে। তো জিনের আসলে তেমন কোনো চাহিদা ছিল না, সে 2 কেজি মিষ্টি আর 1 কেজি দুধ রাতের বেলা ওই যে জায়গায় তৃপ্তি, যেটা 3 রাস্তার মোড়কে ওখানে তৃপ্তি বলে, ওখানে রেখে আসতে বলে। আসলে এই কাজটি করা হয়েছিল এবং তারপরে এই ঝামেলা আল্লাহর রহমতে শেষ হয়ে গিয়েছিল। এটি ছিল ঘটনা। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যারা ইউটিউবে শুনছেন তারা কেন যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অনেকেই, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই। যদি আপনাদের জানা থাকে কমেন্ট সেকশনে লিখবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সবাই রাসেল ভাইয়ের মতো ভালো এবং ভালোর দলে থাকেন। আমি হৃদয়, আমি বর্তমানে পাবনা জেলা ফরিদপুর থানা পাঁচপঙ্গলি গ্রাম থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমারই কালেক্ট করা একটা ঘটনা। আশা করি ঘটনাটি লিসেনার এবং রাসেল ভাইয়ের শুনতে অনেক ভালো লাগবে। সো আমি বেশি কথা বলবো না, আমি ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার আন্টির কাছ থেকে। আমার আন্টির নাম প্রিয়া, ছদ্মনাম। সো আমি তার ভাষাতেই বলার চেষ্টা করছি তার ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। সো আমি তার ভাষাতেই বলার চেষ্টা করছি। সালটা আমার ঠিক মনে নাই। আমরা আমার বন্ধু বান্ধবীদের সাথে অনেক আড্ডা দিতাম, অনেক মজা করতাম আমরা, কতই না ভালো লাগতো তখন। সো আমার বান্ধবী ছিল, আমার বান্ধবীর নাম শম্পা। সো আমরা দুইজন মিলে অনেক মজা করতাম, অনেক আড্ডা দিতাম। এবং আমার ভাগনা ছিল,
মানে আমার ভাগ্নি ছিল, নাম হচ্ছে আলামিন। আমরা এই কয়েকজন, আমরা এই 3 জন এত ক্লোজ ফ্রেন্ড ছিলাম যে আগের থেকেই আমরা অনেক মেলামেশা করতাম। সো একদিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি আর শম্পা চিন্তা ভাবনা করি যে দোকান থেকে একটা সিগারেট কিনে নিয়ে এসে খাবো। সো যে কথা সেই কাজ, দোকানে যাই। দোকানে যাওয়ার পরে একটা সিগারেট কিনি আমার চাচারই দোকান থেকে। সো সিগারেটটা কেনার পরে যেটা হয় সেটা হচ্ছে আমার বাবা দেখে ফেলে। সো দেখে ফেলার পরে আমরা দৌড় লাগাই এবং দৌড় দিতে 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 হঠাৎ করেই হুচুট খেয়ে পড়ে যাই এবং হুচুট খেয়ে পড়ে যাওয়ার পরে আমার বাবার কাছে চলে যাই এবং আমার বাবা আমাকে প্রচুর পরিমাণে গালি দিতে থাকে, বলে তুই এখানে এসব করছিস কেন? এত ছোট বয়সে যদি এই কাজ করিস তাহলে তো বড় হয়ে তোর অসুবিধা হয়ে যাবে, তুই তো মারা যেতে পারিস, কারণ তুই তো জানিস ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। সো কেন করেছি সেটা বল। তারপরে আমি বললাম, হ্যাঁ বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে এটা করব না। তারপরে বলে, নেক্সট টাইম যদি তুই এটা করিস তাহলে আমি তোকে একদম মেরে ফেলবো। বলে আচ্ছা সমস্যা নাই, আমি আর খাবো না। সো এরকম করে আমার ভিতরে জিদ লুকিয়ে থাকে, তেমন নেশা একদম ছটফট করতে থাকি আমি। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সো তারপরে আমি কি করলাম, আমার সেই বান্ধবীকে ডাক দিলাম, নাম হচ্ছে শম্পা। শম্পা, এই শম্পা আয়, দোকানে যাব। রাত তখন বাজে 10টা। দোকানে যাই এবং দোকানে যাওয়ার পরে খালেক কাকার কাছে জিজ্ঞেস করি, আচ্ছা আপনার দোকানে কি সিগারেট আছে? খালেক চাচা বলে, হ্যাঁ সিগারেট আছে। তারপরে খালেক চাচা আমাকে সিগারেট দেন, বলে যে তোর বড় ভাইয়া হয়তো খাবে, এর জন্য দিয়ে দেন। কিন্তু খালেক চাচা জানতো না যে সেই সিগারেটগুলো আমি খাবো। সো নিয়ে আসি বাসাতে, নিয়ে আসার পরে আমি খেয়ে ফেলার পরে সেই বাসনা, যে গন্ধটা আমার বাবার নাকে গিয়ে পৌঁছায়। তারপরে আমার বাবা আমাকে প্রচুর পরিমাণে ধমকাতে থাকে। তারপরে আমি চিন্তা ভাবনা করি যে আমি বাসায় থাকবো না, আমি চলে যাব, আমি নিরাপদে একটা স্থানে চলে যাব, আমার আপুর বাসাতে চলে যাব। যে কথা সেই কাজ, আমি আমার শম্পা বান্ধবীকে ডাকি এবং ডাকার পরে তাকে বললাম চল যাই। বলে কোথায়? বললাম আমার বড় আপুর বাসাতে যাই চল। বলে আচ্ছা বড় আপুর বাসাতে তো যাব, কিন্তু আমার তো ব্যাগপত্রগুলো গুছাতে হবে তাই না? বলে হ্যাঁ ব্যাগপত্র গুছায় নাও। তারপরে ব্যাগপত্র শম্পা আর আমি গুছিয়ে ফেলার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমার বাসার বিবরণটা দেই। আমার বাসাটা অনেক বড়, গ্রাম অঞ্চলে থাকি আমরা। সো আমার বাসার সাইডে, পশ্চিম সাইডে কবরস্থান রয়েছে এবং কবরস্থানের কাছ দিয়ে যদি আমি যাই তাহলে আমার বাবা দেখতে পারবে না, আর রাস্তা দিয়ে যদি আমি যাই, দোকানপাটের কাছ দিয়ে যদি আমি যাই তাহলে আমার বাবা দেখে ফেলতে পারে। কারণ আমার বাবা যদি নাও দেখে তাহলে যে দোকানদার রয়েছে সেই দোকানদারগুলো তো দেখতে পারে। সো আমরা সেখান দিয়ে যাই না, আমরা ভাবলাম যে কবরস্থানের কাছ দিয়েই যাব। যে কথা সেই কাজ, কবরস্থানের কাছ দিয়ে আমরা যাচ্ছিলাম। কবরস্থানটা আনুমানিক অনেক বড়। সো আমরা কবরস্থানের ভিতরে চলে যাই, কারণ সেই রাস্তাটা কবরস্থানের ভিতর দিয়ে গিয়ে মেইন রোডের উপরে উঠবে। আগেই বলে রাখছি রাসেল ভাই যে আমার বাসা থেকে আমার আপুর বাসা যেতে প্রায় 10 কিলোমিটারের রাস্তা। রাত তখন বাজে 8টা। সো কি করব কিছুই বুঝতে পারছি না। আমার আপুর বাসাতে তো আমাকে যেতেই হবে, কারণ আমি যদি বাসায় আবার যাই তাহলে আমার বাবার বকুনি খেতে হবে। সো আমি সেই কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছি। কবরস্থানের ভিতর দিয়ে যেতে 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 হঠাৎ করেই আমার পায়ে হুচুট খেয়ে পড়ে যাই এবং পড়ে যাওয়ার পরে আমি প্রচন্ড পরিমাণে ব্যথা পাই এবং ব্যথা পাওয়ার পরে আমি এগিয়ে যাচ্ছিলাম। মনের ভিতরে জেদ আরো মানে জোরে বসলো। তারপরে আমি আরো জোরে জোরে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে আমি এখান থেকে যদি পার হয়ে যাই তাহলে আমি আবার উঠে যেতে পারি মেইন রাস্তায়, আর মেইন রাস্তায় যদি আমি যাই তাহলে অনেক ভালো হবে, কারণ ওখান থেকে আমি হেঁটেই আমার আপুর বাসাতে চলে যাব। শম্পাকে আমি বলি যে তুই কি কোনো ভয় পাচ্ছিস? শম্পা বলে না, আমি কোনো ভয় পাচ্ছি না।
তারপরে আমি সেই কবরস্থানের কাছ দিয়ে যেতে থাকি। কবরস্থানের কাছ দিয়ে প্রায় আমি 30 মিনিট আধা ঘন্টা হাঁটতে থাকি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সত্য রাসেল ভাই, আমি একটুকু সামনে এগোতে পারছি না। মনে হচ্ছে যে আমি এই গোলক ধাঁধার ভিতরে আটকে গেছি। যেখান দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এক জায়গায় এসে পড়ছি, কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকে বাঁশঝাড় রয়েছে, একটা বড় বড় বট গাছ রয়েছে। আমি মনে মনে ভাবলাম যে এই বট গাছের নিচে গিয়ে একটু বসে পড়ি, কারণ আমার গা হাত পা দিয়ে একদম ঘেমে ভিজে গেছে। তারপরে আমি বট গাছের কাছে যাই। বট গাছের কাছে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে পিছন থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসছে, কিন্তু এই আওয়াজগুলো কিসের আমি আওয়াজগুলো আনুমানিক করতে পারছিলাম না। আমি পিছনের দিকে তাকানোর পরে আমি যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখতে পাই যে আমার পিছনে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, এবং অবয়বটাকে দেখে আমি ভাবলাম যে হয়তো কেউ একজন রয়েছে, কারণ আমি আগের যুগের সাহসী একজন নারী ছিলাম। সো তারপরে আমি সেখান দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে সেই চাচাকে জিজ্ঞেস করি, চাচা আপনি এখানে এত রাতে কি করেন? রাত তো 10টা বাজে। বলে, আমি এখানে আগে থেকেই থাকি, সারা জীবন হয়ে গেল এখানে থাকতে থাকতে। বলে, আমি বললাম সারা জীবন হয়ে গেল মানে আপনি কি বলছেন? বলে, হ্যাঁ আমি ঠিক বলছি। তুমি একটা কাজ করো, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও। বললাম, কেন? আমি এখান থেকে চলে যাব কেন? হ্যাঁ, আমি আমার আপুর বাসাতে যাব, প্লিজ আমাকে একটু রাস্তা দেখাতে পারবেন যে এখান থেকে মেইন রোডে কিভাবে যাব? সেই লোকটা বলে, না তুমি এখানে এসে তো পড়েছ, কিন্তু এখান থেকে আর তুমি যেতে পারবে না। বললাম, কেন? আমি এখান থেকে যেতে পারবো না কেন? তারপরে সেই লোকটা বলে যে তুমি একটা গোলক ধাঁধার ভিতরে ঢুকে পড়েছ, তুমি আর এখান থেকে বেরোতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতই দৌড়ি পারো না কেন, তুমি ঘুরে ঘুরে এই একই জায়গায় এসে পড়বে, কখনো তুমি মেন রাস্তার উপরে যেতেই পারবে না। তারপরে আমি বললাম, মেন রাস্তার উপরে যেতে পারবো না মানে? আপনি একটা কথা বললেন, এই দেখুন আমি এখনই মেন রাস্তার উপরে যাব। শম্পাকে বললাম, চল আমার সাথে চল। তারপরে আমি তার সাথে যেতে 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 হঠাৎ করেই আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আমি হুসুটকে কবরের ভিতরে পড়ে যাই, এবং কবরের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি যেটা ফিল করতে থাকি সেটা ফিল করার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল যে আমার একদম পুরো শরীর একদম ঘেমে ভিজে গেছে। এটা তো স্বাভাবিক বিষয়, কারণ দৌড় পাচ্ছি অনেকক্ষণ সময়। তারপরে আমি যেটা ফিল করি, আমার হাতের সাথে মনে হচ্ছে যে আমার মাথার খুলি, মানে ওই কঙ্কাল মাথার খুলি আমার হাতের সাথে রয়েছে। আমি চিৎকার করে উঠি, এবং চিৎকার করে উঠার পরে আমি কবরস্থান থেকে উপরে উঠি, এবং উপরে উঠার পরে আমি যত জোরে দৌড় দিচ্ছি না কেন, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এত জোরে দৌড় দিচ্ছি কিন্তু মনে হচ্ছে যে আমি স্লো মোশনে যাচ্ছি। আমার মুখ থেকে একটু আওয়াজ বের হচ্ছে না। আমি জোরে জোরে করে শম্পা বলতে থাকি, কিন্তু কোনো রেসপন্স পেলাম না, কোনো কিছুই আসছিল না। মনে হচ্ছিল যে আমি একদম শেষ হয়ে গেছি। তারপরে আমি সেখান থেকে দৌড়ে ক্লান্ত হয়ে বসে পড়ি। সেখানে বসে পড়ার পরে আমি আরো সামনে যাওয়ার পরে আমি আরো একটা গর্তর ভিতরে পড়ে যাই, এবং গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি উঠে পড়ার পরে আমার পায়ের মনে হচ্ছিল একদম পুরোপুরি ভাবে মচকে গেছে। আমি আরো জোরে দৌড় লাগাই। আমি দৌড় লাগাতে হঠাৎ করেই আমি মেন রাস্তার উপরে উঠে পড়ি। মেইন রাস্তার উপরে উঠার পরে আমি যেটা দেখতে পাই সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই যে আমি সবেমাত্র সেই কবরস্থানের ভিতরে প্রবেশ করেছি। কিভাবে সম্ভব? কবরস্থানের ভিতরে আমি সবেমাত্র প্রবেশ করেছি। আমি আমার ফোনের দিকে তাকাই, এবং তাকানোর পরে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটা একদম স্টপ হয়ে গেছে। রাত 10:33 বাজে, রাত 10:33 বেজে রয়েছে। এদিক ওদিকও যাচ্ছে না ঘড়ির কাঁটা। আমি শম্পাকে বললাম, হয়তো আমার ঘড়ির কাঁটা নষ্ট হয়ে গেছে, ঘড়িটা নষ্ট হয়ে গেছে, দেখতো তোর মোবাইলে কয়টা বাজে? সে বলে 10:33 বেজে রয়েছে। তারপরে আমরা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠি, এবং চিৎকার করে ওঠার পরে আজানের ধ্বনি শোনা যায়। আমরা আনুমানিক 4-5 ঘন্টা ধরে সেখানেই ছিলাম। আমি বিশ্বাসই হচ্ছিল না যে আমি কিভাবে সেখানে ছিলাম। যখন ফজরের আজানটা দিয়ে দেয় তখন আমি সেই মেন রাস্তার উপরেই বসে রয়েছি।
তারপরে আমি আমার আপুর বাসাতে যাব, হাঁটা দেই। হাঁটা দেওয়ার পরে আমি আমার আপুর বাসাতে যাব, আনুমানিক 6টা বেজে যায়। সকাল 6টা বেজে যাওয়ার পরে আমি একটা গাড়ি দেখতে পাই যে গাড়িটা আসছে আমার কাছে, এবং গাড়ির উপরে আমি উঠে বসি। গাড়ির উপরে উঠে বসার পরে আমি চলে যাই আমার আপুর বাসাতে। আপুর বাসাতে আসার পরে আরো সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে যে আমি রাতে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি, এবং স্বপ্নতে এসে ওই যে সাদা অবয়বটা, সেই অবয়বটা আমাকে বলছে, ওখানে গিয়ে তুই ঠিক করিসনি, তোর ভাগ্যটা ভালো ছিল যে খুব তাড়াতাড়ি ফজরের আজান দিয়ে দিয়েছিল, কারণ তোকে ওখান থেকে কেউ বাঁচাতে পারতো না। আর দেখ তোর বান্ধবী শম্পা, ও কিন্তু কোনো কিছুই ফিল করতে পারেনি, শুধুমাত্র তুই ফিল করেছিস। ও শুধু তোর সাথেই ছিল। ও তোকে অনেকবার বলেছিল যে তুই এগুলো কি করছিস প্রিয়া, তুই এগুলো কি করছিস, তুই এত এত ঘুরছিস কেন, কিন্তু তুই ওর কথা কিচ্ছু শুনতে পারছিলি না। তারপরে তুই সেখানে কবরস্থানের ভিতরে যখন তুই পড়ে গেলি, তখন তোর উপরে আরো বেশি খারাপভাবে জিন আসর করেছিল। আমি ভাবলাম যে আমি বললাম যে জিন আসর করেছিল মানে আপনি কি বলছেন, জিন কি এখনো আমার গায়ে আছে? বলে হ্যাঁ, জিনটা এখনো তোর গায়ে আছে, এবং এই জিনটা বাঁশ ঝাড় থেকে এসেছে। আমি বললাম বাঁশ ঝাড় থেকে জিনটা যেহেতু এসেছে, সো জিনটা আমার কাছেই থাকবে। আগে আমি দুষ্টুমিগিরি আর একটু বেশি করতাম। বললাম যে আলাদিনের মতো হবে হয়তো, আমি জিনটাকে ঘষা দেব আর জিনটা বেরিয়ে যাবে। সো আমি ভাবলাম যে এটা করলে হয়তো আমাকে অনেক ধন সম্পত্তি হয়ে যাবে, আমি জিনটাকে যা বলবো তাই এনে দেবে, জিনটা আমার কথাগুলো সব শুনবে। আমি তাকে বললাম, বলে না পাগল, এটা তুই কখনো করিস না, তোকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে যাচ্ছি আমি। হুজুরের কাছে তো আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু তুই এখান থেকে 1 কিলোমিটার দূরে দেখতে পারবি একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের কাছে গিয়ে সেখানে একটা ইমাম সাহেবের কাছে যাবি। যাওয়ার পরে তাকে বলবি যে এইরকম সমস্যা, ইমাম সাহেব তোকে সবকিছু ঠিক করে দিবে। তারপরে আমি ইমাম সাহেবের কাছে যাই, এবং ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেবের সাথে সবকিছু আমি শেয়ার করি, এবং ইমাম সাহেব আমাকে বলেন যে তোমার ওখানে যাওয়া একদমই উচিত হয় নাই। আমি ভাবলাম যে আমার তো উচিত হয় নাই, সেটা তো জানি। আচ্ছা, আমি এই জিনটাকে কিভাবে ছাড়াতে পারি একটু বলতে পারবেন? বলে জিনটাকে ছাড়ানো যাবে যদি তুমি একটা শর্ত মানো। তো বলে কি শর্ত? বলে তুমি সেদিন রাতে যে গিয়েছিলে, সেদিন রাতে গিয়ে তুমি যে ভুল কাজটা করেছো, সেই ভুল কাজটার সমাধান তোমাকে করে আসতে হবে। বললাম কি ভুল কাজটা করেছি আমি? বলে তুমি যে ওই কবরস্থানটা ভেঙে দিয়ে এসেছো, সেই কবরস্থানটাকে তুমি যদি ঠিক করে দিতে পারো, তাহলে অবশ্যই তোমার উপর থেকে এই জিনটা চলে যাবে। আমি বললাম আচ্ছা সমস্যা নাই, কবরস্থানের কাছে আমি যাব। তার 2 দিন পরে আমি কবরস্থানের কাছে যাই, এবং কবরস্থানের কাছে যাওয়ার পরে আমি যেটা আবার ফিল করি সেটা হচ্ছে যে সেই সাদা অবয়বটা আমার কাছে আবার এসেছে, এবং আমাকে বলছে তুই এখানে আবার এসেছিস। আমি বললাম যে আপনি তো আমার স্বপ্নের ভিতরে আসলেন, আমি এর জন্যই তো সেই হুজুরের কাছে গেলাম। বলে কই, আমি তো তোর স্বপ্নের ভিতরে আসিনি। আমি রীতিমতো অবাক হয়ে যাই যে আমার স্বপ্নের ভিতরে আসেন নাই আপনি। বলে না, আমি তো আপনার স্বপ্নের ভিতরে আসিনি, কারণ আমি তো এখান থেকে বেরোতেই পারি না, কারণ স্বপ্নের ভিতরে যাওয়া তো অসম্ভব। তারপরে আমি সেখান থেকে দৌড় দেই, এবং দৌড় দেওয়ার পরে আমাকে যে স্বপ্নতে এসেছিল সেই জিনটা বলে তুমি ওকে দেখে কোনো ভয় পেও না, ও তোমাকে কোনো ক্ষতি করবে না, যাও তাড়াতাড়ি যাও, ওই কবরস্থানটা ঠিক করে দিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। তারপরে সেই কবরস্থানের কাছে যাই। যাওয়ার পরে আমার হাতে কোনো কোদাল ছিল না, কোনো নিড়ানি ছিল না, কোনো কিছুই ছিল না। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার হাত দিয়েই সেই কবরস্থানের উপরে মাটি চাপা দিয়ে আসি। মাটি চাপা দিয়ে আসার পরে আমি সূরা ফাতিহা পড়ে সেই কবরস্থানের উপরে একটা ফু দেই, এবং ফু দেওয়ার পরে আমি সেখান থেকে চলে আসি। এবং আসার পরে সেই অবয়বটা স্বপ্নের ভিতরে এসে বলে তুমি কাজটা করে ঠিক করেছ, কারণ তুমি যতদিন পর্যন্ত ওই জিনিসটা না করতে, মানে ওই কবরস্থানটা ঠিক না করতে, ততদিন পর্যন্ত তোমার কাছে ওই জিনটা ঘুরঘুরি করতো, এবং ওই জিনটা তোমাকে তিলে তিলে শেষ করে দিত। তুমি একটা জিনিস ভালো করেছ, এখন আর তোমার কোনো ভয় নাই, আর এখন তোমার আর কোনো ভয় তো নাই, কিন্তু তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা।
সব সময় আল্লাহর পথে চলবা। বললাম আচ্ছা সমস্যা নেই, তারপরে আর কোনো সমস্যা আমার সাথে হয় না। সো এই ছিল রাসেল ভাই ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমার আন্টির জীবনে ঘটে যাওয়া একটা সত্য একটা ঘটনা আমি শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আমরা চলে যাচ্ছি আরও একটা অডিও ক্লিপে। আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিতে এবং বেল আইকনটিতে ক্লিক করতে। চলুন পরের ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চট্টগ্রাম থেকে রাজিয়া বলছি। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী এবং অবভিয়াসলি রেগুলার লিসেনারদের একজন। এর আগে ঘটনা পাঠিয়েছি 3টি অ্যান্ড পরপর আপনারা সেগুলো প্লেও করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। কথা দিয়েছিলাম ব্যাক করবো, বাট ব্যস্ততার কারণে আসলে সেটা হয়ে ওঠেনি। আজ অনেকদিন পর, কাল শুক্রবার, আজকে আমার হাতে অবসর আছে। সো রাতে ঘুমও আসছে না, রাত এখন 3টা। ভাবলাম আমার নিজের সাথে ঘটা কোনো ঘটনায় আজকে আমি আপনাদের জানাবো। নিজের সাথে মানে আমরা পারিবারিক ভাবে ফিল করেছি এমন ঘটনা বেশ কিছু আছে। 2006-এর শেষের দিক এবং 2007-এর মাঝামাঝি কিছু সময় আমরা একটা বাসায় ছিলাম। সেই বাসায় ঘটে যাওয়া একটা ঘটনা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। সেই বাসায় আসলে যখন আমরা ইন করি, আমরা খুব তাড়াহুড়ো করে বাসাটা চেঞ্জ করি। বাসাটা অবভিয়াসলি বাবার পছন্দ ছিল। বাবার পছন্দ মানে হচ্ছে মোটামুটি একটু সুবিধা দেখে বাবা বাসা ইন করতে পছন্দ করেন। আমাদের মতো আমি বা মা যেভাবে সবকিছু একদম দেখে শুনে নিজের মন পছন্দ হলে যাব, না হলে যাব না, ওভাবে বাবা বাসা দেখেন না। খুব দ্রুত সেই বাসাটা আমরা শিফট করেছিলাম। বাসায় ঢোকার পর থেকে আসলে আমাদের খুব একটা ভালো মনে হচ্ছিল না, কারণ বাসাটা ছিল কবরস্থানের অপোজিটে। এন্ড মা অবভিয়াসলি কবরস্থানের অপোজিটে কোনো বাসা নিতে ইন্টারেস্টেড ছিলেন না। এন্ড বাবাকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে বাবা আপনি কেন সিলেক্ট করলেন, আপনি জানেন আমরা কবরস্থানের অপোজিটে থাকতে পছন্দ করি না। কি বলবো, বাবা সন্তান দেখে এসেছিলেন, অপোজিটে কবর আছে, বাবা খেয়াল করেন, কেয়ার করা। আমরা সবাই এমনি দেখে আপসেট ছিলাম। তার উপর আবার মাসখানেক হতে না হতে নানান ধরনের কথাবার্তা শুনছি যে এখানে কোনো ফ্যামিলি এসে যেভাবে আসে, খুব ভালো কোনো ফ্যামিলি আসলো, সে কিন্তু ভালো অবস্থা নিয়ে আর ব্যাক করতে পারে না। কেন জানি সবাই এখান থেকে নিঃস্ব হয়ে যাওয়ার একটা রেকর্ড ছিল আমাদের আগ পর্যন্ত অন্তত। এখন অবশ্য তারা সেখানে কোনো ভাড়াটিয়া রাখেন না, জমিদার নিজের ছেলেদেরকে বিয়ে করিয়ে ছেলে বউদেরকে সে বাসাগুলো রাখেন। আমরাই ছিলাম লাস্ট ভাড়াটিয়া ওই বাসার। সো ঘটনায় যায়, ওই বাসায় যখন আমরা থাকতাম আসলে প্রায় দেখতাম রাত 1টা-2টার পর কেমন জানি নিস্তলার বাসা ছিল বলে রাখি সেটা, যার কারণে আপনি হাঁটতে হাঁটতে কিন্তু জানেন আপনার হাতে লাগার কথা। সো রাত 1টা-2টার পর একদম কনফার্ম 2টার পর, মাঝে মাঝে 1টার পর সেটা খুব কম, বাট 2টার পর একদম মাস্ট আমরা রেডি থাকতাম এক সময় যে এখন শব্দ হবে। মনে হতো কেউ লাঠি দিয়ে আপনার জানালা দেওয়াল জুড়ে, বাচ্চারা করে না খেলা যে একটা লাঠি নিলাম হাতে, ঘষে ঘষে যাচ্ছি, জানালা পড়লে জানালা, দরজা পড়লে দরজায় সেই লাঠিটা ঘষে ঘষে যাচ্ছি, এরকম শব্দ হতো। এর কিছুদিন পর দেখা গেল শব্দ হচ্ছে নক করার, খুব সিরিয়াসলি কোনো মানুষ আপনার কাছে হেল্প চাচ্ছে, সেরকম নক। ফার্স্ট টাইমে যেদিন সেই নকটা হলো, এতদিন আমরা অভ্যস্ত ছিলাম যে একটা লাঠি টেনে টেনে নিয়ে যাচ্ছে বা হাতের নক টেনে টেনে নিয়ে যাচ্ছে, ইটস ওকে। বাট প্রথম দিন যেভাবে নকটা হলো যে ইমার্জেন্সি, জানালাটা খোলো, আমার হেল্প দরকার, আমি এবং মা দুজন একসাথে উঠে বসে যাই। বাবা কিন্তু বাইরে থাকেন, বাট সেদিন বাবাও ছিলেন আমাদের সাথে। আমি আর মা দুজনেই উঠে বসে যাই। ঘুমাতে একটু সময় লাগে, আমাদের খুব পুরনো অভ্যাস। তার উপর আবার এই বাসে আসার পর থেকে যেহেতু এগুলো হচ্ছে, দেন ঘুমটা আসলে ভাবে আসেও না। তো মা বললো খুলে দেখবি নাকি, বাট বাবা বললো না দরকার নেই, যেহেতু এখানে হতে থাকে এগুলো, সো আগে অবজার্ভ করো কি হচ্ছে। বেশ কয়েকবার সেভাবে নক করলো, দেন শান্ত। কেউ যদি আপনার কাছে হেল্প চায় তাহলে সে অবভিয়াসলি কথাও তো বলবে, কোনো কথা নেই, জাস্ট নক। ওকে, আমরা চুপচাপ থাকলাম, এরপর অভ্যস্ত হলাম সেটার সাথে। হ্যাঁ, 2:30, 3টা, 3:30 নক, খুব সিরিয়াস না। আমরা অভ্যস্ত। প্রথম দিকে একটু ভয় লাগলো, পরে কেমন জানি মানিয়ে নি, আসলে হচ্ছে তো। এরপর একদিন রাতে ঘুমাচ্ছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি আর মা একই রুমে আছি, মা আমার পাশে আছেন, ছোট বোন, খুবই ছোট তখন, সে 5-6 বছর এরকম একটা বয়স হবে হয়তো, মনে পড়ছে না। মা আমার পাশে, আমার চেয়ে কিন্তু মার ঘুম বেশি পাতলা, বাট কেন যেন মা শুনছেন না, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। অনেকগুলো লোক যখন কবর জিয়ারত করেন তখন যেরকম শব্দ আপনি শুনবেন, দূরত্ব 1-2 হাতেরও বেশি না আমাদের বাসা থেকে কবরস্থানটা, যার কারণে আমি ক্লিয়ারলি শুনছি কেউ দাঁড়িয়ে কবরে দোয়া দরুদ পড়ছে, কবর জিয়ারত করছে মেবি। তো আমি
অনেকক্ষণ শুনলাম এন্ড মাকেও ডাকার চেষ্টা করলাম, দেখলাম মা গভীর ঘুমে অচেতন এন্ড ওনার কোনো ফিলিংস নেই, অথচ আমার চেয়ে ওনার ঘুম বেশি পাতলা। ওকে, সকালে উঠলাম, মাকে বললাম, মা বললো, মা তো একদম তাজ্জব বলে বললো, এটা কিভাবে শুনলাম? আমি তো শুনলামই, একবার না আরো বেশ কয়েকবার এরকম হলো, শুধু আমি শুনলাম। তারপর আরেক দিন, সেদিন বর্ষার সিজন ছিল মেবি, মনে পড়ছে না, বেশ কয়েক মাস পর, অর্থাৎ আমরা বাসাটা ছেড়ে দেবার ধরুন 6 মাস আগে এরকম হতে পারে। আমি ঘুমাচ্ছি, বাসায় মেবি গেস্ট ছিল আমাদের, যার কারণে আমি নিচে ফ্লোরিং করে শুয়ে আছি, অনলি আমি। পাশে বেডে মা এন্ড গেস্টের কিছু মার সাথেও আছে, কিছু সামনের রুমে ভাইদের সাথেও আছে। তো দেন শুয়ে আছি, অনেকক্ষণ কথাবার্তা হলো। সেদিন 3টা 3:30, সেদিন কিন্তু লাঠির আওয়াজ বা সিরিয়াস কোনো নক, এন্ড আমরা খেয়াল করতাম বাসায় কোনো গেস্ট আসলে কিন্তু শব্দগুলো একদমই হতো না, একদম নর্মাল। আর আমরাও কারোর সাথে এগুলো আলোচনা করতাম না, কারণ আমরা শুনেছি এরকম, আর আমরা বিশ্বাসও করি বিষয়টা যে আপনি যখন এসব বিষয় বেশি আলোচনা করবেন তখন ট্রাবল ফেস করতে হয়। আর মা তো বলেন যে নিজের সাথে ঘটনা কোথাও বলো না, কারণ এগুলো বলা যায় না কখন কি প্রবলেম ক্রিয়েট করে। সো এগুলো যেহেতু অনেক দেরির ঘটনা, সেই কারণে হয়তো আজকে আমি বলার সাহসটা পাচ্ছি। এন্ড আমি শুয়ে আছি, ওকে সেদিন প্রায় 3টা 2:30 হবে, সবাই আড্ডা দিয়ে বিছানা গুছিয়ে শুতে শুতে ঘুম আসতে একটু সময় লেগে গেল। বাট সারাদিন যেহেতু গেস্ট ছিল, অনেক কাজকর্ম করেছি সবাই মিলে, ক্লান্তিতে ঘুম চলে এসেছে। রাত কয়টা হবে আমি জানি না, যেহেতু 3টার মতো বেজে গেছে ঘুম আসতে। দেন কয়টা হবে আমি জানি না, ঘুমিয়ে আছি, হঠাৎ চোখ খুলে গেল। কোন রকম সাউন্ড শুনে না, কোন রকম অদ্ভুত ফিলিংস নেই, কিচ্ছু না। আপনার হঠাৎ যখন ঘুম ভেঙে যায়, যেভাবে আপনি নর্মালি চোখ খুলে ফেললাম, কোন রকম সিরিয়াস বিষয় নয়। চোখ খুলে দেখলাম একটা 10-12 বছরের বাচ্চা মেয়ে, প্রিন্টের ফুলের একটা ফ্রক পরা, চুল খুব বেশি লম্বা না হলো কোমর পর্যন্ত, এবং খুব সুন্দর দেখতে, খুব মায়াবী একটা চেহারা। আমি যেহেতু ফ্লোরিং করে শুয়ে আছি, সে আমার পায়ের দিক থেকে আস্তে আস্তে দাঁড়িয়েছিল। আমি যখন চোখ খুললাম সে দাঁড়িয়েছিল। তারপর আমি চোখ খুলে তাকানোর সাথে সাথে সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি থান্ডার হয়ে তার দিকে তাকিয়ে আছি যে কি হচ্ছে, এরকম কেউ আমার বাসায় নাই। আমি কি দেখছি আসলে আমি নিজেও জানি না, আমি জাস্ট তাকিয়ে আছি। তারপর আস্তে আস্তে সে এক পর্যায়ে হাতটা আমার বুক বরাবর সে দাঁড়িয়ে আছে, কিন্তু সে বসেনি। সে দাঁড়িয়ে থেকে আমার বুক বরাবর জায়গাটাতে এসে জাস্ট হাতটা বাড়িয়ে আমাকে ধরতে চাইছে। হাসিটা কিন্তু তখনও বিলীন হয়নি, হাসিটা আছে তার মুখে। সে আমাকে ধরবে, হাতটা আমার মুখ পর্যন্ত এসে আমি চিৎকার করে উঠে বসে গেলাম। এন্ড বেশ কিচ্ছু নেই আমার সামনে। মা উঠে বসে গেল, কি ব্যাপার। আমি কিছু বলতে পারলাম না মাকে, আমি বলতেই পারলাম না আমি কি দেখলাম, কি হলো, কারণ আমি হিসাবই তো মিলাতে পারছি না। দেন চুপচাপ সকালে উঠলাম, মাকে বললাম। মা খুব চিন্তিত হলেন যে এই বাসা আর থাকা যাবে না, বাসা ছাড়তে হবে। তো আমাকে খুব ডিটেলসে জিজ্ঞেস করলো, মা কি হলো না হলো কিরকম। আমি বললাম না, ভয়ের কিছুই নেই। তাকে দেখে আমি খুবই রিল্যাক্স ছিলাম, সমস্যা একটাই সঙ্গে ধরতে আসছিল, বাইরে কিছু না। সে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকতো, আমিও হয়তো চুপচাপ তাকিয়ে থাকতাম, এরকম একটা সিচুয়েশন ছিল। ওকে, এরপর আমরা খুব দ্রুত বাসা বদলানোর চেষ্টা করছি, এন্ড নানা রকম সমস্যা আমরা সেখানে ফেস করেছি। এগুলো ছাড়াও আমাদের কেন জানি ফিনান্সিয়াল কন্ডিশন খুবই উইক হয়ে যাচ্ছিল দিন দিন। কেন জানি কোনো না কোনো সমস্যা আমাদের লেগেই থাকে, কোনো না কোনো, আমরা কিছুতে সমস্যা থেকে বের হয়ে আসতে পারছি না, এরকম একটা সিচুয়েশন। দেন পাশে কিছু পুরনো লোকাল পিপল ছিল যারা ওখানেই থাকেন। ওরা বললো যে আপনারা আর এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘরে যারা এসছে তারা কিন্তু কখনো নিজেদের জিনিসপত্র বা নিজেদের সচ্ছল অবস্থা নিয়ে ব্যাক করতে পারেনি। ঘরটার অবস্থাই এরকম, কোনো ক্লারিফিকেশন নেই, বাট আপনারা বিশ্বাস করলে করেন, না করলে নাই, আপনারা বাসা চেঞ্জ করেন। দেন একদিন সকালে উঠে মা দরজার সামনে চাল, ময়দা টাইপের কি সব পড়ে থাকতে দেখলো। খুবই অদ্ভুত একটা ফিলিংস, কি বলবো এটা। দেন সবকিছু আরো যেসব বলতে পারছি না বা ভালো উচিত হবে বলে মনে করছি না, সবকিছু মিলিয়ে আমরা খুব দ্রুত বাসাটা চেঞ্জের সিদ্ধান্ত নিলাম। এন্ড আল্লাহর রহমতে আমরা চেঞ্জও করলাম। দেন আমাদের সবকিছু ঠিকঠাক, না এসব আর ফেস করলাম না, আমাদের এসব সমস্যা যাচ্ছিল একটা না একটা লেগে আছে। ওই সমস্যা থেকে আমরা বাইরে বের হয়ে আসলাম, পরিত্রাণ পেলাম। ওকে রাসেল ভাই, আজ আর নয়, নিজের সাথে ঘটা আরো কিছু ঘটনা আছে, আমি জানি না আসলে সেগুলো আমি শেয়ার করবো কিনা, বাট আদার্স যেসব আমার নানাবার রিলেটেড অনেক ঘটনা, আমার কাছ থেকে এত ঘটনা শুনেছি রাসেল ভাই, আমি চেষ্টা করবো সেখান থেকে কিছু ঘটনা বলার জন্য। বাট কবে ঢাকা সময় বের করতে পারবো জানি না, হোপ করছি যে খুব শীঘ্রই হয়তো সময় বের করতে পারবো। ওকে, ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ।
হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।